রেজিস্ট্যান্স হচ্ছে আরবি। আর এটা কানেক্টেড কার সাথে? বেজের সাথে। এইখানে উপরে চলে গেছে কালেক্টর, এমিটার হচ্ছে গ্রাউন্ডেড, তাই না? কালেক্টরের সাথে আরেকটা রেজিস্ট্যান্স, আর এখানে আরেকটা সোর্স। এটাই তো ছিল, উপরের সার্কিটটাই নিচে আঁকছি। আমি বলছি যে এই যে টার্মিনালটা, এটা ওর ইনপুট টার্মিনাল, আর এই পাশের যে টার্মিনালটা এটা হচ্ছে ওর আউটপুট টার্মিনাল। কারণ আমরা ইনিশিয়ালি যে সার্কিটটা আঁকছিলাম এসি আর ক্যাপাসিটর সহ, ওই সার্কিটটা যদি দেখো তাহলেই বুঝতে পারবা যে ইনপুট আর আউটপুট কোত্থেকে নিয়েছিলাম। দাঁড়াও, আমি তোমাদেরকে এটা বই খুলে দেখাই দিই। Wait. তাহলে ভালো মতো বুঝতে পারবা। এই যে দেখো, এসি ইনপুট দেখতে পাচ্ছো? এসি ইনপুটটা কই দিছে দেখো, বেজে দিছে না? জি মিস। আবার দেখো, এসি আউটপুটটা কোত্থেকে নিচ্ছে? কালেক্টর থেকে নিচ্ছে না? বুঝতে পারছো? দেখতেছো? জি মিস। আচ্ছা, এই যে দেখো, আমরা ক্যাপাসিটরটাকে বাদ দিছিলাম আর এসি ইনপুটটাকে বাদ দিছিলাম, কারণ আমরা কি করতেছি? ডিসি অ্যানালাইসিস করতেছি। আমরা বলছিলাম যে বিজেটি যেহেতু আমরা বায়াসিং করতেছি, কিউ পয়েন্ট সেট করতেছি, তাহলে কিউ পয়েন্ট সেট করার সময় যে অ্যানালাইসিস করতে হয় ওটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। ওইটাতে হচ্ছে এসির কোনো কাজ নাই। আর ক্যাপাসিটর আর এসি দুইটাতেই তো ফ্রিকোয়েন্সি আছে, ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নাই, এর জন্য আমরা এই দুইটা এলিমেন্টকে বাদ দিয়ে দিছিলাম। সো বাদ দিয়ে দিলে সার্কিটটা হচ্ছে এই যে মাঝখানে যে জিনিসটা দেখতেছো সার্কিটের, এতটুকু থাকে। তাহলে আমরা ইনপুট আসলে দিচ্ছিলাম বেইজে, আর আউটপুট নিচ্ছিলাম হচ্ছে কালেক্টর থেকে। যেই সার্কিটটা থেকে আমরা ক্যাপাসিটর আর এসি কম্পোনেন্ট বাদ দিয়ে দিলে সার্কিটটা দেখতে হচ্ছে যেরকম হয়, যেটা আমি একটু আগে আঁকলাম, এই যে দেখো বইয়ের এখানে আঁকা আছে। এই জায়গাটা বাদ হয়ে গেছে, এই জায়গাটাও বাদ হয়ে গেছে, কারণ ডিসি তে ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে। তো ওপেন হয়ে গেলে কি, ওইটা সার্কিট থেকে বাদ হয়ে গেছে পুরো অংশটা। বুঝছো এবার? এটা ছিল আমার ইনপুট টার্মিনাল, এটা আউটপুট টার্মিনাল। তার মানে জি কি, এই যে লুপটা, এই লুপটা হচ্ছে আমার ইনপুট লুপ, আর এই যে লুপটা, এটা আমার একটা আউটপুট লুপ। এটা কি বুঝছো এখন? জি মিস। আচ্ছা, এখন তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে বিভিন্ন জিনিস বের করতে দিতে বলতে পারে ম্যাথের মধ্যে। ধরো বলছে কালেক্টরের কারেন্ট বের করে দেখাও, অথবা বেজের কারেন্ট বের করে দেখাও, অথবা কালেক্টর টু এমিটার ভোল্টেজ বের করে দেখাও, অথবা এই যে ভিবিই ভোল্টেজ বের করে দেখাও। সো একটা ওয়ে আছে এটা, এই যে এখানে সবগুলা সূত্র লিখে দেওয়া আছে, তোমরা মুখস্থ করতে পারো। তো এত কিছু তো মুখস্থ করে রাখা সম্ভব না। তো দুইটা কেভিএল এর ইকুয়েশন লিখলে এটা এমনিই চলে আসে। তোমরা যদি ইনপুট লুপে একটা কেভিএল লেখো, তাহলে তুমি এখান থেকে সবগুলা জিনিস বের করে ফেলতে পারবা। আর একটা হচ্ছে আউটপুট লুপে যদি একটা কেভিএল লেখো, তাও বের করে ফেলতে পারবা। তো ইনপুট লুপে যদি তুমি কেভিএল লেখো তাহলে কি লিখবা? মাইনাস ভিসিসি প্লাস আইবি আরবি প্লাস ভিবিই ইকুয়াল টু জিরো, এটা লিখবো না? এই যে ভিসিসি, এখান দিয়ে যাচ্ছে হচ্ছে বেস কারেন্ট, তাহলে আইবিআরবি। আর এইটার খানে ড্রপ, এই যে বিজেটির বেস আর এমিটারের মধ্যে একটা ড্রপ থাকবে, ওই ড্রপটা হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ, ওইটা ইকুয়াল টু জিরো। এটাই পাবো না? জি মিস। আচ্ছা, এখন এইখান থেকে তোমাকে যেই জিনিস বের করতে বলবে তুমি ইজিলি বের করতে পারবা। তোমাকে যদি আইবি বের করতে বলে, তুমি ইকুয়েশন সলভ করে আইবি বের করতে পারবা। তোমাকে যদি ভিবি বের করতে বলে, তুমি ওইটাও পারবা। বুঝতে পারছো আমার কথা? ওই জন্য বললাম যে ইকুয়েশন মুখস্থ না করে তুমি হচ্ছে কেভিএল করলেই সবকিছু পেয়ে যাবা। আবার ধরো তুমি আউটপুট লুপে যদি কেভিএল লেখো তাহলে কি লিখবা? মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি আইসিআরসি প্লাস ভিসিই না, এখান থেকে এখানে ড্রপ, ভিসিই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে যদি তোমাকে কালেক্টর কারেন্ট বের করতে বলে অথবা এই ভোল্টেজ বের করতে বলে, তুমি ইজিলি এই ইকুয়েশন সলভ করলে পেয়ে যাবে না? তোমাকে তো যে কোনো ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, ধরো আরসির ভ্যালু দেওয়া আছে, ভিসিসির ভ্যালুও দেওয়া আছে, ভিসি এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে আইসি বের করতে। তুমি ইকুয়েশনে জাস্ট সবগুলা ভ্যালু বসাই দিলেই আইসি পেয়ে যাবা। তো তোমাকে হচ্ছে আলাদা আলাদা করে এই ইকুয়েশন মুখস্থ করার তখন আর কোনো দরকার নেই। আর কারো যদি মনে হয় যে আমি ইকুয়েশন মুখস্থ করব, ওইটা তার পার্সোনাল ব্যাপার, সে মুখস্থ করতে পারে। তো আমি যে ইকুয়েশনটা লিখলাম ওই ইকুয়েশন সলভ করেই দেখো আইবির ভ্যালু বের করছে। উপরে আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম ওই ইকুয়েশনে নিচে লেখা আছে আমি কারেন্ট যে দিক দিয়ে ধরছি, ওরা কারেন্ট উল্টা দিক দিয়ে ধরছে। এজন্য দেখো সাইন গুলো উল্টা, আর কোনো চেঞ্জ নাই। এখান থেকে বেজের কারেন্ট বের করছে। আচ্ছা, এখানে যেই জিনিসটা মুখস্থ করে রাখতে পারো সেটা হচ্ছে এইটা, যদি তোমরা কোনো জায়গায় বেজের কারেন্ট বের করো, তোমাকে যদি বলে কালেক্টরের কারেন্ট বের করো ওখান থেকে,
তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আইসি ইকুয়াল টু বিটা আইবি। এই বিটাটা হচ্ছে কারেন্ট গেইন। ম্যাথে যদি দেখো যে বিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে, তখন এই যে এই সূত্র ইউজ করবা। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই যে আইসি ইকুয়াল টু বিটা আইবি, এটা একটু দাগানো, এটা মুখস্থ করবা। এটা মুখস্থ করার মতো একটা সূত্র, এটা কোনো জায়গায় প্রুফ টুফ নাই। এটা তোমাকে জাস্ট মুখস্থ করে রাখতে হবে যে কালেক্টর কারেন্ট হচ্ছে একটা কারেন্ট গেইন আছে বিটা, ওইটা ইনটু হচ্ছে বেস কারেন্ট। এটা মুখস্থ করবা। আর এই যে এই ইকুয়েশনটা হচ্ছে আমরা আউটপুট লুপে যে কেভিএল লিখলাম, ওইটা সলভ করলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাবো, যেটা আমরা এই যে এখানে লিখছি। এই সেম ইকুয়েশন এখানে লেখা আছে, ওইটা সলভ করে হচ্ছে ভিসি এর ভ্যালু বের করছে। সো এগুলা সবকিছু এই দুইটা কেভিএল করলেই পাবা। এখানে দেখো একটা ম্যাথ দেখাই। তোমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন, ফিগার 4.7। উপরে যে ফিগারটা দেওয়া ছিল, এই যে এই ফিগারটার ক্ষেত্রে তোমাদেরকে বলছে হচ্ছে জিনিসগুলা বের করতে। একটা বলছে হচ্ছে আইবি কিউ আইসি কিউ বের করতে বলছে, ভিসিই কিউ, ভিবি, ভিসি, ভিবিসি, এই সবগুলা জিনিস বের করতে বলছে। তো আইবি বের করার জন্য হচ্ছে ইনপুটের লুপে কেভিএল করছে। ইনপুট লুপে কেভিএল করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা, এই যে উপরে আমরা যে জিনিসটা করে আসছি, এই যে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা বেসিক্যালি কোত্থেকে আসছে, তুমি যদি এই যে উপরের এই এটার মধ্যে কেভিএল লেখো ইনপুট নোডে, তাহলে হচ্ছে তুমি এখান থেকে আইবির ভ্যালুটা বের করতে পারবা। এই যে এই ইকুয়েশনটা সলভ করলে, এই ইকুয়েশনটা সলভ করলে তোমার কাছে আইবির ভ্যালু আসবে। আর একটু আগে যে ইকুয়েশনটা দেখালাম, আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, ওখান থেকে তুমি হচ্ছে আইসির ভ্যালু বের করছো। তো এই দুইটা করলো, এই যে নিচে ছবি দেওয়া আছে। এরপরে তোমাকে বলছে ভিসি বের করতে। ভিসি এর জন্য আমরা কি করি, এই আউটপুট নোডে হচ্ছে কেভিএল লিখি। তো আউটপুট নোডে কেভিএল লিখলে কি হবে, মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল টু 0। তোমার ভিসিসির ভ্যালু হচ্ছে 12 মাইনাস 12, আইসির ভ্যালু হচ্ছে তুমি আগে কিছুক্ষণ আগে উপরে বের করে আসছো, তো ওই ভ্যালুটা এখানে বসাবা। আরসির ভ্যালু হচ্ছে 2.2 কে, ভিসি বের করতে বলছে, ভিসি এখান থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাইলে হচ্ছে তোমার আর ইকুয়েশন গুলো মুখস্থ করতে হবে না। তো আমার এখানে ভিবিই বলছে, ভিবির ভ্যালু বের করতে বলছে, ভিসির ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, আমরা কি জানি, ভিবিই সমান সমান কি, ভিবি মাইনাস ভিই। এই জিনিসটা কি আমরা জানি? এটা কি একটা পটেনশিয়াল ডিফারেন্স না? ভিবি দিয়ে কি বুঝায় বেসিক্যালি, বি পয়েন্টের পটেনশিয়াল মাইনাস হচ্ছে ই পয়েন্টের পটেনশিয়াল, তাই না? আমরা যখন হচ্ছে এই যে কি লিখি, যে কোনো একটা ভোল্টেজ লিখি সি এ বা ভি এ বি, এটা দিয়ে আমরা আসলে কি বুঝি, ভি এ মাইনাস ভিবি বুঝি না? মানে হচ্ছে এ পয়েন্টের পটেনশিয়াল মাইনাস বি পয়েন্টের পটেনশিয়াল, তার মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বুঝায়। এটা কি বুঝতে পারছো, এটা যেটা বলতেছি? প্লিজ। আচ্ছা, তোমাদেরকে এখন এখানে ভি এর ভ্যালু কত আমাকে বলো তো। হুম, ভি এর ভ্যালু কত, এই যে ভিই। ম্যাম 0। হ্যাঁ, 0। কারণ কি দেখো, এমিটারটা ডিরেক্ট গ্রাউন্ড করা আছে, তার মানে কি আমার এমিটারের ভোল্টেজ আসলে 0। কারণ এটাতে এটাতে আমি ডিরেক্ট হচ্ছে একে গ্রাউন্ড করে রাখছি। তাহলে আমার এই পয়েন্টের পটেনশিয়াল আসলে 0। তার মানে কি ভিবি সমান সমান পাচ্ছি হচ্ছে ভিবি। তার মানে হচ্ছে ভিবি আসলে 0.7। 0.7 কেন? কারণ এখানে বেস টু এমিটার যে জাংশনটা, এটা আমার ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল ছিল কি বেস না? বেজে তুমি তোমার ইনপুট দিচ্ছিলা। আমরা কি জানতাম, ডায়োড যখন পড়ছিলাম তখন দেখছিলাম পি আর এন জাংশনে একটা ডিপ্লেশন লেয়ার ছিল। ডিপ্লেশন রিজিয়নটাকে ক্রস করতে হইতো, ক্রস করার পরে হচ্ছে ডায়োডে কারেন্ট ফ্লো শুরু হইতো। সো বিজেডির ক্ষেত্রেও সেম। আমাদের যে জাংশনটা আছে, দুইটা জাংশন আছে, একটা কি কমন, এটা তো কমন এমিটার। তার মানে এখানে দুইটা জাংশন, একটা হচ্ছে বেজ এমিটার জাংশন আর একটা হচ্ছে কালেক্টর এমিটার জাংশন। তো বেজ এমিটার জাংশন ইনপুট যেহেতু, তাহলে ইনপুটকে একটা সার্টেন থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করতে হবে, এরপরে হচ্ছে বেস কারেন্ট ফ্লো করা শুরু করবে। তো ওই থ্রেশহোল্ড পটেনশিয়ালটা হচ্ছে যেহেতু সিলিকনের তৈরি, ম্যাটেরিয়াল যেহেতু সিলিকন, এজন্য 0.7 ধরে নিছে। এই কারণে দেখো ভিবির ভ্যালু 0.7, কারণ বেসিক্যালি এখানে ই এর কোনো পটেনশিয়াল নাই।
আমরা জানি হচ্ছে ভিবিই সমান সমান হচ্ছে ভিবি মাইনাস ভিই, যে জিনিসটা এখানে দেখায় নাই ভেঙে। সো ভিবি এটা যেহেতু জিরো, তাহলে ভিবিই সমান সমান হচ্ছে ভিবি। এই কারণে এইটার ভ্যালু 0.7 হয়েছে। কারণ সিলিকনের হচ্ছে ম্যাটেরিয়াল যদি সিলিকন দিয়ে তৈরি করে এই ট্রানজিস্টর, ওইটার থ্রেশহোল্ড পটেনশিয়াল 0.7 এর কাছাকাছি হয়, এজন্য 0.7 ধরে নিছে। আর ভিসিই সমান সমান কি, আগেরটার মতনই। ভিসিই সমান সমান কি, ভিসি মাইনাস হচ্ছে ভিই। আবার ভিই তো আগেই দেখছো এটা গ্রাউন্ড করা, তার মানে জিরো। তার মানে হচ্ছে ভিসি এর ভ্যালু হবে ভিসি এর ভ্যালুর সমান। ভিসি এর ভ্যালু আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে বের করে আসছি, ঠিক আছে। আর এরপরে বলছে ভিবিসি বের করতে। ভিবিসি দেখো লেখা আছে ভিবি মাইনাস ভিসি, উপরে আমরা ভিবি ভিসি দুইটাই বের করছি, তো মাইনাস করলে আমরা এটা পেয়ে যাব। ম্যাথটা সোজা না? বুঝতে পারছো ম্যাথটা? ম্যাথটা কি বুঝা গেছে? পরীক্ষায় এরকম টাইপেরই ম্যাথ থাকবে। না বুঝলে বলো, আমি আবার বলতেছি। এটা কি বুঝছো? জি মিস। আচ্ছা, এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিউ পয়েন্ট। আচ্ছা দেখো, পরীক্ষার সময় যে জিনিসটা তোমাদেরকে দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে, এটার কোনো উদাহরণ আছে নাকি নিচে একটু দেখে নি, ধরো। আচ্ছা, এটা আছে। ধরো পরীক্ষার সময় আমি যে তোমাদেরকে মিড মিড এর সময় যেরকম ম্যাথ দিছিলাম না, এইখানের ক্ষেত্রেও সেম টাইপের ম্যাথ আসতে পারে। সেটা হচ্ছে এই যে তোমাদেরকে একটা সার্কিট দিয়ে দিব উপরে, ধরো এই সার্কিটটাই দিয়ে দিছি, ফিক্সড বায়াসের যে সার্কিটটা আছে ওইটাই দিছি। এরপর আমি তোমাদেরকে এরকম একটা গ্রাফ দিয়ে দিছি, ঠিক আছে। কিউ এখানে যে লোড লাইনটা ড্র করা আছে, এই যে লোড লাইনটা, এটা ধরো নাই, তোমাদেরকে জাস্ট এরকম কার্ভটা দেওয়া আছে। তোমাদেরকে আমি বলছি যে এখান থেকে কিউ পয়েন্ট বের করে আমাকে দেখাও। তখন কি করবা বলো তো, কি করবা? কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো আমি কি বলছি? তোমাদেরকে পরীক্ষায় ধরো এই যে এই সার্কিটটাই দেওয়া আছে, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখালাম, ফিক্সড বায়াসের যে সার্কিটটা। সরি, এখানে তো কোনো রেজিস্ট্যান্স ছিল না, এটা ডিরেক্ট গ্রাউন্ড করা। এটা হচ্ছে আমার বেজ, বেজের রেজিস্ট্যান্স। এটা আমার কালেক্টর, কালেক্টরের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে ভিসিসি, ঠিক আছে। এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর বি, এটা হচ্ছে বি, এটা সি, এটা ই। ধরো এই সার্কিটটা দেওয়া আছে, আমি বলছি যে এখানে সবগুলা ভ্যালুও দেওয়া আছে। ধরো এটা 10 ভোল্ট, এটার একটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1 কিলো ওহম। এটারও একটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 2.2 কিলো ওহম, ঠিক আছে। আমাদেরকে বলছে যে এই সার্কিটটার জন্য এটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখতে হচ্ছে এরকম। সেটা হচ্ছে ভিসিই আর আইসি দেখতে হচ্ছে এরকম এরকম এরকম। যেটা হচ্ছে ডিফারেন্ট বেস কারেন্টের জন্য ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে জিরোর জন্য, একটা হচ্ছে 10-এর জন্য, একটা হচ্ছে 20-এর জন্য, একটা 30-এর জন্য। যেটা এখানে দেওয়া আছে এই সেম জিনিসটা আমি এখানে আঁকছি, ঠিক আছে। আইবি কারেন্টের ডিফারেন্ট ভ্যালুর জন্য তোমাকে বলছে যে এই সার্কিটের জন্য কিউ পয়েন্ট বের করো। কিভাবে করবা বলো? কিউ পিসি পয়েন্ট। এর ম্যাম, মান বের করে আইসি জিরো একবার করবো। জিরো করবো আর ভিসি একবার জিরো ধরে করবো। হ্যাঁ, এভাবেই করবা। আউটপুট সবসময় মনে রাখবা যে কিউ পয়েন্টের জন্য যেই ভোল্টেজ আর কারেন্টটা লাগে সেটা হচ্ছে আউটপুটেরটা লাগে। মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে তোমাকে কেভিএল লিখতে হবে। তার মানে হচ্ছে এই যে লুপটা আছে, এই লুপে কি কেভিএল লিখবা, মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে তোমার আউটপুটের কম্পোনেন্ট গুলো আছে না, আউটপুটের কম্পোনেন্ট কি, ভিসিই আর আইসি। তাহলে আমি কি করব, একবার ভিসি এর জায়গায় জিরো বসাবো, তাহলে আইসির একটা ভ্যালু পাবো না, আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। বুঝতে পারছো? এটা একটা পয়েন্ট পাবা। আবার যখন তুমি আইসির ভ্যালুটাকে জিরো বসাবা, তখন দেখবা তুমি কি পাবা, ভিসিই ইকুয়াল টু ভিসিসি, এটা পাবো না? এই দুইটা পয়েন্ট পাওয়ার কথা। তাহলে তুমি কি করবা, ভিসিই যেখানে, ওখানে একটা পয়েন্ট হচ্ছে তোমার ভিসিসি, আর আইসির উপরের পয়েন্টটা কত, ভিসিসি বাই আরসি। এই দুইটাকে যোগ করব। যোগ করলে দেখো আমি অনেকগুলো কিউ পয়েন্ট পাবো না? এটা একটা কিউ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট। বুঝতেছি? অনেকগুলা কিউ পয়েন্ট পাবো, যেটা বুঝছো কিভাবে পাবো। আগে তো শুধুমাত্র একটা ছিল, ডায়োডের একটা কার্ভ ছিল এরকম, এখানে লোড লাইন আঁকছিল, এখানে ছেদ করছিল, একটাই কিউ পয়েন্ট ছিল। কিউ পয়েন্টের ভোল্টেজ, কিউ পয়েন্টের কারেন্ট, এই দুইটা। এখন দেখো কতগুলা জায়গায় ছেদ করছে, এই কার্ভটাকে এখানে ছেদ করছে,
এই কার্ভটাকে এখানে ছেদ করছে, এই কার্ভটাকে এখানে ছেদ করছে, তাহলে অনেকগুলা কিউ পয়েন্ট না? তাহলে তুমি আমাকে এটা কোয়েশ্চেন করতে পারো না যে কোন কিউ পয়েন্টটা আমি নিব, বলেন? এটা তো একটা লজিক্যাল কোয়েশ্চেন যে কোন কিউ পয়েন্টটা নিব। তো দেখো, এই কিউ পয়েন্টটা আগেই বাদ হয়ে যাবে, কারণ এইটা একেবারে স্যাচুরেশন রিজিয়নের কাছাকাছি, সেটা আমরা নিতে পারবো না। আর একটা যদি এরকম দেখো যে ওই কিউ পয়েন্টটা কাট অফের কাছাকাছি, তাহলে ওইটাকেও বাদ দিয়ে দিবা। মাঝখানে শুধু একটা আছে যেটাকে অ্যাক্টিভ রিজিয়নে পাওয়া যাচ্ছে, সো ওইটা তোমার কিউ পয়েন্ট। আর যদি দেখো প্রত্যেকটাই হচ্ছে তোমার ইসের উপর পড়তেছে, ওইটার নাম কি, অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে থাকতেছে, যেমন এইটা দেখো, এটা কাট অফ রিজিয়নে চলে গেছে, তাহলে এই পয়েন্টটা বাদ। এরপর তুমি দেখো, এটা এটা অ্যাক্টিভের মধ্যেই আছে, এটাও অ্যাক্টিভের মধ্যে আছে, এটাও অ্যাক্টিভ রিজিয়নে আছে, এটাও অ্যাক্টিভ রিজন আছে। এটা দেখো একেবারে স্যাচুরেশনের কাছাকাছি চলে গেছে, তো এই পয়েন্টটাও বাদ হয়ে যাবে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কাট অফ আর স্যাচুরেশনের কাছাকাছি দেখে আমরা ওখানে কিউ পয়েন্ট সেট করতে পারবো না, এজন্য ওদেরকে আমরা বাদ দিয়ে দিছি। তার মানে তিনটা পয়েন্ট আছে যেটা হচ্ছে পটেনশিয়াল কিউ পয়েন্ট হইতে পারে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা, সরি চারটা পয়েন্ট আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই চারটার মধ্যে কোনটা নিবে। চারটার মধ্যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটাকে কিউ পয়েন্ট বানাচ্ছ, যে হচ্ছে ট্রানজিস্টরটা ম্যানুফ্যাকচার করতেছে। এখন হচ্ছে তোমাকে যদি আমি কোয়েশ্চেনে বলে দিই যে বেস ওই কিউ পয়েন্টটাই নাও যার জন্য বেস কারেন্ট হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন তোমাকে এইটা নিতে হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, দেখো যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এইটা, এই কিউ পয়েন্টটা আর এই কিউ পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই দুইটা কিউ পয়েন্ট, একটা হচ্ছে স্যাচুরেশন কাছাকাছি, এই যে এটা, এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নের কাছাকাছি, আর এটা হচ্ছে কাট অফ এর কাছাকাছি। তাহলে আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিছি, বাকি থাকে হচ্ছে চারটা। এখন তোমাকে যদি কোয়েশ্চেনে আমি না বলে দিই যে কোনো কোনো রিকোয়ারমেন্ট আছে কিউ পয়েন্ট সেট করার, তাহলে তুমি যে কোনো একটার স্থানাঙ্ক বের করবা, এইভাবে এটা আর এটা, এটা হচ্ছে তোমার কিউ পয়েন্ট। কিন্তু আমি যদি পরীক্ষার সময় তোমাকে বলে দিই যে যে কোনো একটা বেজের কারেন্টের জন্য, এগুলো কি সবগুলা বেজ কারেন্ট না, আইবির ভ্যালু, কারণ আইবি তেই তো তোমরা ইনপুট দিচ্ছিলা, যেটার কারণে হচ্ছে কারেন্ট ফ্লো শুরু হচ্ছিল। সো আইবি হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। সো এই বেস কারেন্টটা ধরো আমি বলে দিচ্ছি যে যখন বেস কারেন্ট 30 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন কিউ পয়েন্ট কত হবে এটা বের করো। তাহলে দেখ 30 মিলি অ্যাম্পিয়ার কোথায় আছে, যে এখানে আছে না, তখন হচ্ছে এইটাকে কিউ পয়েন্ট সেট করবা, এই পয়েন্টটাতে কিউ পয়েন্ট নিয়ে এইটার স্থানাঙ্ক নিবা, এটা হচ্ছে তোমার ভি কিউ, এটা হচ্ছে ভিসিই কিউ, আর এটা হচ্ছে তোমার আইসি কিউ। এটা কি বুঝতে পারছো এবার? বুঝা গেছে? জিনিস। আচ্ছা, পরীক্ষায় এরকমই চেঞ্জ থাকতে পারে, এর চেয়ে বেশি কোনো কিছু চেঞ্জ থাকবে না। সো বইয়ের ম্যাথ গুলা ভালো মতো দেখবা, আর কি চেঞ্জ থাকতে পারে এটা আমি মাত্রই বলে দিছি। তো এটা ফিক্স ব্যাস, ফিক্স ব্যাস থেকে আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো, না হলে আমরা পরবর্তী ব্যাসে যাব। কোয়েশ্চেন আছে কারো কোনো? নাই মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট বায়াসটা হচ্ছে এমিটার বায়াস। এই প্রত্যেকটা বায়াসই হচ্ছে বিজেটি কে বায়াসিং করার জন্য ইউজ করা হয়, মানে হচ্ছে বেসিক্যালি ওর কিউ পয়েন্ট সেট করার জন্য, যে আমরা ওকে কি হিসেবে কাজ করাবো, অ্যাম্পলিফায়ার নাকি সুইচ। তো প্রত্যেকটা হচ্ছে, এটা এমন না যে সবগুলা দিয়েই করা হয়, এটা জাস্ট তোমাদেরকে দেখানো হইতেছে যে অনেক টাইপের আছে, ডিপেন্ড করতেছে হচ্ছে যে কোম্পানি ওইটা বানাইতেছে ওরা কোনটা দিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে ওদের উপর। সো এইটা হচ্ছে এমিটার বায়াস। এমিটার বায়াসের সাথে ফিক্স বায়াসের ডিফারেন্স দেখো, আগেরটাতে এমিটারে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখন দেখো এমিটারে একটা রেজিস্ট্যান্স আছে। সো আগের মতনই আমরা হচ্ছে এই যে এসি ইনপুট আর ক্যাপাসিটরকে বাদ দিয়ে দিব, কারণ ডিসি তে ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে। তো এই পোর্শনটুকু যদি ওপেন হয়ে যায় এইটা সার্কিট থেকে বাদ হয়ে যাবে। তার মানে আমাদের আসলে সার্কিট বেসিক্যালি এতটুকু, এই মাঝখানের অংশটুকু। তো এটাকে যদি আগের মতো অ্যানালাইসিস করো, তাহলে হচ্ছে সার্কিটটা এই যে দেখতে এরকম হবে। আগেরটার সাথে অনলি ডিফারেন্স হচ্ছে এইখানে আগে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তার মানে এখন আমাদের যে কেভিএল টা লিখবো ওইটার মধ্যে এটাকে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। তার মানে আগেরটার মতনই, এটা হচ্ছে আমার বেস টার্মিনাল, এটা হচ্ছে আমার কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে আমার এমিটার টার্মিনাল।
আর আগে এখান থেকে একটা বেস কারেন্ট ছিল, এখানে একটা কালেক্টর কারেন্ট, নতুন যোগ হয়েছে এই যে এমিটার কারেন্টটা। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে ইনপুট লুপ, এইটা হচ্ছে আমাদের আউটপুট লুপ। এই দুইটা লুপেই ইকুয়েশন লেখা আছে। এই যে দেখো এই ইকুয়েশন, যেটা তুমি ইনপুট লুপে লিখলে পাবা। সো আমরা লিখলে, আমি যেহেতু এইভাবে লিখি, আমি এটা লিখি মাইনাস ভিসিসি প্লাস আইবি আরবি প্লাস হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ মানে হচ্ছে ভিবিই প্লাস হচ্ছে আইই আর ই, কারণ এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে এমিটারের কারেন্ট, আইই আর ই ইকুয়াল টু জিরো। সো এই ইকুয়েশন সেম। ওরা হচ্ছে ওরা হচ্ছে কি বলো এটাকে, বের হওয়ার কারেন্টটাকে ধরছে, আমি হচ্ছে ঢুকার কারেন্টটাকে ধরছি, এজন্য সাইন চেঞ্জ আসছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেম আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে নতুন একটা ইকুয়েশন তোমাদেরকে বলছি, ম্যাক্সিমাম ইকুয়েশনই মুখস্থ করে রাখার দরকার নাই। একটু আগে বলছিলাম যে ইকুয়েশনটা মনে রাখতে, সেটা হচ্ছে যদি বেস কারেন্ট বের করো, আইবি, আইবির যদি একটা ভ্যালু বের করে ফেলো, তাহলে আইসির ভ্যালু, বিটা দিয়ে যদি আইবি কে গুণ করো তাহলে পেয়ে যাবা। তার মানে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। এটা মুখস্থ করতে বলছিলাম। আর একটা আছে, সেটা হচ্ছে এইটা মুখস্থ করবা। সেটা হচ্ছে আইই ইজ ইকুয়াল টু বিটা প্লাস ওয়ান আইবি। তোমরা যদি বেস কারেন্ট জানো, তাহলে ওখান থেকে এমিটারের কারেন্টও বের করতে পারবা। সূত্র হচ্ছে, আগেরটার সাথে ডিফারেন্স হচ্ছে, আগেরটাই শুধু বিটা দিয়ে গুণ করতা, এখন বিটা প্লাস ওয়ান দিয়ে গুণ করবা। ঠিক আছে, যেই সূত্রগুলো মুখস্থ করতে হবে আমি বলে দিব যে ওগুলা মুখস্থ করতে হবে। আর বাকিগুলা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কেউ যদি চাও মুখস্থ করতে করতে পারো। আমার মনে হয় মুখস্থ করা মানে প্রপার ওয়ে না, কারণ তুমি এগুলা ভুলে যাইতে পারো, পরীক্ষার সময় উল্টাপাল্টা করে দিবা। তো কেভিএল লিখে করলে ভুল হওয়ার পসিবিলিটি কম। তো এই যে, এই কারেন্ট গেইন যদি কোনো সময় দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে বিটার ভ্যালু দেওয়া থাকলে, যদি বেস কারেন্ট বের করে ফেলো, তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে জাস্ট বিটা দিয়ে ওইটাকে গুণ, আর এমিটার কারেন্ট হচ্ছে বিটা প্লাস ওয়ান দিয়ে গুণ। এই দুইটা সূত্র মুখস্থ করবা। আর এটা হচ্ছে কোনটা, এটা, আচ্ছা, এটা আগেরটাই গেল। এখান থেকে হচ্ছে আমরা সলভ করে এই ভ্যালুটা বার করছি খালি, এই উপরের ইকুয়েশনটা। ম্যাম উপরের বিটা কি ইকুয়েশন, কনস্ট্যান্ট ভ্যালু? বুঝি নাই, কি বলছো? বিটা কি কনস্ট্যান্ট ভ্যালু? হ্যাঁ, বিটা হচ্ছে কারেন্ট গেইন। ঠিক আছে, ম্যাথে হচ্ছে তোমাদেরকে বিটার ভ্যালু দিয়ে দিবে। বিটা হচ্ছে নর্মালি ট্রানজিস্টরের ক্ষেত্রে 50 থেকে 200 রেঞ্জে হয়। মানে এক একটা ট্রানজিস্টরের কারেন্ট গেইন এক এক রকম হয়, বুঝতে পারছো? ওই যে আমরা পড়ি না, আমরা নর্মালি গেইন কি হিসাব করি, আউটপুট বা ইনপুট হিসাব করি না। অ্যাম্পলিফায়ার পড়ছিলাম না আমরা, যে এখন পড়তেছি, ধরো ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তার মানে কি, তুমি, ট্রানজিস্টর তো একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, বিজেটি কিন্তু একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, বুঝছো? সো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার ইনপুট দিতেছো তুমি বেজে, তার মানে তোমার ইনপুট কারেন্টটা হচ্ছে তোমার বেস কারেন্ট, আর আউটপুটটা নিতেছো হচ্ছে কালেক্টর থেকে, তার মানে আউটপুট কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট। তার মানে এইখানে কারেন্ট গেইন যে বিটা, এটা আসলে কালেক্টর কারেন্ট টু এমিটার কারেন্ট, এই সরি, বেস কারেন্টের হচ্ছে অনুপাত। বুঝতে পারছো? আমরা গেইন কি পড়ি, গেইন হচ্ছে আউটপুট বা ইনপুট না। তার মানে হচ্ছে, ধরো ট্রান্সফরমার সাথে তুলনা করো, স্টেপ আপ ট্রান্সফরমার যেটা, ও কি করে, ও একটা ভোল্টেজকে আর একটা ভোল্টেজ লেভেলে বাড়ায় দেয়, মানে অ্যাম্পলিফাই করে। ধরো ইনপুট দিচ্ছ 1 ভোল্ট ট্রান্সফরমারে, স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, ভোল্টেজটাকে বাড়ায়, ধরো 10 ভোল্ট করে দিল, এখানে গেইন কত, 10 গুণ না? বুঝতেছো? এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা ধরো ইনপুট ভোল্টেজ ট্রান্সফরমারের। তো গেইন কি হয়, গেইন বেসিক্যালি হচ্ছে, সূত্র হচ্ছে আউটপুট বাই ইনপুট, তার মানে হচ্ছে 10/1, তার মানে কত, 10 গুণ। তাহলে এইখানে চিন্তা করো সূত্রটা আসলে কোত্থেকে আসছে, যেটা মুখস্থ করতে বলছি। বিটা হচ্ছে একটা গেইন, কারেন্ট গেইন। বিজেটি যেহেতু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কমন এমিটারে ইনপুট কারেন্ট কি, বেস কারেন্ট। আউটপুট কারেন্ট কি, কালেক্টরের কারেন্ট। বুঝতে পারতেছো? তাহলে ইয়েস ম্যাম। হচ্ছে, আমি বলছি গেইন হচ্ছে আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। এই কারণে এখান থেকে আসছে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। বুঝছো? ইয়েস ম্যাম। এটাই হচ্ছে ছিল। ম্যাথে আসলে, ম্যাথে হচ্ছে এই ভ্যালুটা বলে দিব, ধরো বলবো 80 অথবা 100 কিছু একটা। বুঝছো?
এই ইকুয়েশনটা সলভ করলে তোমরা হচ্ছে এখান থেকে আইবির ভ্যালু পেয়ে যাবে। এই যে আমি উপরে যে ইকুয়েশনটা লিখছি, এখানে যে খালি যে জিনিসটা করছে সেটা হচ্ছে এই আই এর জায়গায় β+1 আইবি বসাইছে। এই যে β+1 আইবি বসায় ইকুয়েশনটা সলভ করছে, সলভ করলে এই যে এরকম একটা ইকুয়েশন পাইছে। বুঝছো? এটা হচ্ছে গেল হচ্ছে আইবি বের করার ইকুয়েশন। এরপরে যদি তোমাকে এরকম এই এই ভিসি বের করতে বলে, আগের মতো হচ্ছে আউটপুট যে লুপটা আছে এই লুপে হচ্ছে জাস্ট কেভিএল লিখবা। সো আউটপুট লুপের কেভিএল কি হবে? মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই প্লাস হচ্ছে আইইআরই ইকুয়াল টু 0। আগের মতো, আগেরটার মতনই, শুধু ডিফারেন্স হচ্ছে আগে এই রেজিস্ট্যান্সটা ছিল না, এখন হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে। আর কোনো ডিফারেন্স নাই। ওই ইকুয়েশনটা সলভ করলেই পেয়ে যাবে। এই যে দেখো, যে ইকুয়েশনটা আমি মাত্র লিখলাম এই ইকুয়েশনটাই লেখা আছে। এটাকে সলভ করলে তুমি হচ্ছে এই ভিসি এর ভ্যালু পেয়ে যাবে। তো এই আগের বার আমরা যে ইকুয়েশন গুলা লিখছিলাম ওই সেম ইকুয়েশন গুলাই এখানে লেখা আছে। ওই ইকুয়েশন গুলা দিয়ে এখানে ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, আমাকে এখন বলো তো, এই ম্যাথটার মধ্যে তোমরা হচ্ছে ফার্স্টে যে দেখো এখানে বিটার ভ্যালু দেওয়া আছে 50, ঠিক আছে? এখানে যে ক্যাপাসিটার গুলো আছে এগুলার কি কোনো কাজ আছে? না। এগুলা এক্সামে যদি থাকে এগুলো ভয় পাওয়ার কিছু নাই, এই ক্যাপাসিটার গুলাকে জাস্ট ইগনোর করবা। প্যারালালের ক্যাপাসিটার ইগনোর করে দিবা, আর কোনো কাজ নেই। এইগুলা ইগনোর করার পরে সার্কিটটা তোমার পুরা যেই তুমি কমন এমিটার কনফিগারেশন দেখতেছিলা বায়াসিং এর ওইটার মতো হয়ে যাবে। এরপর তুমি যা যা তোমাকে বের করতে বলছে, যে দেখো এখানে যা যা বের করতে বলছে ওইগুলো তুমি ইজিলি বের করতে পারবা। ফার্স্টে হচ্ছে ইনপুট লুপে কেভিএল লিখলে তুমি আইবি বের করতে পারবা। এরপর আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, বিটার ভ্যালু দেওয়া আছে, আইবি বের করে ফেলছো। ভিসি হচ্ছে আউটপুট লুপে কেভিএল লিখলে পেয়ে যাবা, মানে এই লুপটাতে যদি কেভিএল লেখো তাহলে ভিসি এর ভ্যালু পেয়ে যাবা। এরপরে বলছে ভিসি বের করতে, ওইটাও হচ্ছে এখান থেকে পেয়ে যাবা। ভিসি ভিই বের করতে বলছে, যেটা বেসিক্যালি এখান থেকে পেয়ে যাবা। এই যে ভিসি মাইনাস ভিই। আবার ভিই কি? আইইআরই। এটা কি বুঝতেছি? এটা এখানে ভেঙে দেখানো ছিল না, এই যে দেখো, পরে আবার এটা দেখাই দিছি। সো এইখান থেকে তোমরা এটাও বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে, এটা দেখাইছি এর আগের বার, এটাও আছে। বুঝছো? এই ম্যাথ গুলো সবগুলো একই টাইপের। পরীক্ষার সময় শুধু হচ্ছে নেটওয়ার্কটা ডিফারেন্ট থাকবে, ডিটারমাইন করতে দিবে এই যে সেম জিনিসই। কোনোটাতে এটা ডিটারমাইন করতে দিতে পারে, কোনোটাতে হচ্ছে ধরো গ্রাফ দিয়ে দিবে, বলবে কিউ পয়েন্ট সেট করো, কিউ পয়েন্ট। আচ্ছা, আজানটা শেষ হোক। ঠিক আছে। আচ্ছা দেখো, এইটার মধ্যে প্রত্যেকটা যে বায়াস আর সার্কিট গুলো আছে ওখানের ক্ষেত্রে এই কম্পোনেন্ট গুলা যে বের করতে বলবে এগুলো কমনই থাকবে। আর একটু আগে যে প্রবলেমটা দেখালাম ওইটার মতো থাকতে পারে। ধরো এই সার্কিটটা দেওয়া আছে, পাশে হচ্ছে আমি তোমাদেরকে এরকম গ্রাফ এঁকে দিছি, এই সেম এখানে ভিসিই আর আইসি ধরো দেওয়া আছে আগেরটার মতনই, এরকম গ্রাফ আঁকা আছে। তোমাদেরকে বলছি হচ্ছে কিউ পয়েন্ট বের করো। এখানে অনলি ডিফারেন্স কি আসবে? এখানে ভিসিসি হবে, এইটা শুধু হবে হচ্ছে ভিসিসি বাই আর সি প্লাস আর ই। কারণ কি, আগে হচ্ছে ফিক্স বায়াসের ক্ষেত্রে কোনো এমিটারের রেজিস্ট্যান্স ছিল না, এখন এমিটারে একটা রেজিস্ট্যান্স যোগ হয়েছে। তো তুমি যখন ওখানে কেভিএল করবে আউটপুট লুপে তখন দেখবে একটা এক্সট্রা এটা আসবে। তো এইটাই হচ্ছে চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। তো তোমাকে আমি যেই কিউ পয়েন্ট বের করতে বলবো ওই অনুযায়ী তুমি হচ্ছে তোমার কিউ পয়েন্ট বের করবা লোড লাইন এঁকে। বুঝতে পারছো? জিনিস। না বুঝলে বলো। এইগুলার মধ্যে আর তেমন কিছুই নেই, সবগুলা একই রকমই। আচ্ছা, এর পরেরটা দেখো তাহলে। এই যে দেখো যেটা দেখালাম, এই যে এখানে দেখানো আছে, এখানে হচ্ছে ভিসিসি পাবা, এখানে হচ্ছে ভিসিসি বাই আরসি প্লাস আরই পাবা। তোমার কমন এমিটারের ক্ষেত্রে যেটা ছিল আগে ফিক্স বায়াস, যেখানে তুমি হচ্ছে এমিটারে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখন হচ্ছে এমিটারে একটা রেজিস্ট্যান্স আছে। এই যে এই ম্যাথ এখান থেকেও প্র্যাকটিস করতে পারবা, যে ম্যাথটার কথা আমি বললাম। এই যে দেখো তোমাদেরকে বলে দিছে কিউ পয়েন্ট বের করো,
যখন বেস কারেন্ট হচ্ছে 15 মাইক্রো অ্যাম্পিয়ার। বলে দিছে ভিসিই কিউ বের করো, আইসি কিউ বের করো, এটা বলে দিছে মানে কিউ পয়েন্টের ভ্যালু গুলা বের করো, ভোল্টেজের ভ্যালু, কারেন্টের ভ্যালু, যখন বেস কারেন্ট হচ্ছে 15। তার মানে আমি বুঝতেছি আমার কিউ পয়েন্টটা এইখানে কোথাও সেট হবে, কারণ আমার বেস কারেন্ট হচ্ছে 15। তো তুমি যদি লোড লাইন ড্র করো, এখানে কোথাও ছেদ করবে, ওখান থেকে ভোল্টেজ আর কারেন্ট নেবা। এটা হচ্ছে তোমার ভিসিই কিউ, এটা হচ্ছে তোমার আইসি কিউ। বুঝতে পারছো? একটু আগে আমি তোমাদেরকে ফিক্স বায়াসের সময় যে এক্সাম্পলটার কথা বললাম, ওইটা হচ্ছে যে এখানেই দেওয়া আছে। কোনো একটা পার্টিকুলার বেস কারেন্টের জন্য কিউ পয়েন্ট বের করতে বলছে, ঠিক আছে? আর কোনো তেমন কোনো কঠিন ম্যাথ এখানে নাই। তোমাদেরকে যে কোনো কিছু বের করার সময় উপরে হচ্ছে বলে দিবে যে এইটার জন্য বের করো, অথবা এইটাকে ধরে নিয়ে বের করো, এরকম কিছু একটা উপরে বলা থাকবে, যেরকম এখানের ক্ষেত্রে বলা আছে। তো এই ম্যাথ গুলা দেখলেই পরীক্ষায় মানে এই টাইপেরই ম্যাথ আসবে, এর চেয়ে কোনো ভ্যারিয়েশন টাইপের ম্যাথ আসবে না, এর চেয়ে বরং সোজাই আসতে পারে। আচ্ছা, তাহলে দুইটা কনফিগারেশন দেখলাম, একটা হচ্ছে ফিক্সড বায়াস, একটা হচ্ছে এমিটার বায়াস। এখন দেখবো যেটা, সেটা হচ্ছে সেলফ বায়াস অথবা ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই যে এখন ওই বায়াস গুলার সাথে এই বায়াসের ডিফারেন্স কি, এটা আমরা একটু পরে দেখতেছি। ফার্স্টে দেখো যে এই কনফিগারেশনটা দেখতে কি রকম। আগে সব সময় হচ্ছে বেইজে দেখতেছিলাম শুধু একটা রেজিস্ট্যান্সই ছিল, এখন দেখতেছি বেইজে দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। এইটুকু তো বাদ। সো দুইটা রেজিস্ট্যান্স, কালেক্টরের সাথে রেজিস্ট্যান্স, এমিটারের সাথে রেজিস্ট্যান্স। তোমরা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলা না ডিসিতে? থেভেনিন পড়ছিলা না? পড়ছিলা? নো ম্যাম। থেভেনিন পড়ো নাই? এটা তো হওয়ার কথা না, ডিসিতে থেভেনিন তো পড়ায়। থেভেনিন, না থেভেনিন। ম্যাম, আমাদের পড়ায় না, ওটা সিলেবাসে ছিল না। ও আচ্ছা, সিলেবাসেই ছিল না। মনে হয় সিলেবাসে ছিল, পড়ায় নাই, এটা হইতে পারে, কারণ থেভেনিন ছাড়া ডিসি পড়ানোর কথা না। ডিসি বাকি সবকিছু পড়াইছে, নোড ম্যাশ এগুলো সব পড়াইছে। জি, এটা পড়াইছে। আচ্ছা, তাহলে এটা পড়ায় নাই, বুঝতে পারছি, সমস্যা নেই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা সব সময় পড়ায়, এটা পড়ায় নাই কেন জানি না, কিন্তু এইখানে এটা লাগবে। আচ্ছা, আগে আমি থেভেনিনটা বলে নিই, তাইলে থেভেনিন পড়াইতে হবে এখন আমার। আরে কপাল। আচ্ছা, যাই হোক, হয়ে গেল। পড়া বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে ক্লাসের চেয়ে? না মিস। আচ্ছা, সমস্যা হলে আমাকে বইলো, সমস্যা নেই। আবার কি হলো এটা? আচ্ছা, আচ্ছা দেখো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বেসিক্যালি কি বলে। ধরো তোমার একটা সার্কিট আছে, এরকম কোন একটা সার্কিট আছে, এই ধরো এটা একটা দেখতে কমপ্লেক্স একটা সার্কিট মনে হচ্ছে না? নাকি আরো কমপ্লেক্স বানাইতে হবে? আচ্ছা যাই হোক, এক্সাম্পল তো এক্সাম্পলই। ধরো এরকম একটা কমপ্লেক্স সার্কিট আছে। তো এখানে কি আঁকাঝুঁকা করতেছে? কেউ আঁকাঝুঁকা করো না। আচ্ছা যাই হোক, তো ধরো এরকম একটা কমপ্লেক্স কোন একটা নেটওয়ার্ককে, তোমাদের গত সেমিস্টারে তোমরা যখন ডিসি পড়ছো, তোমরা বিভিন্ন মেথড পড়ছো না? কেভিএল পড়ছো, কেসিএল পড়ছো, নোড পড়ছো, মেশ পড়ছো, আর কি কি পড়ছো, ভোল্টেজ ডিভাইডার পড়ছো, কারেন্ট ডিভাইডার পড়ছো, নর্টন পড়ছো। ও নট, থেভেনিন তো পড়াই নেই, তাহলে নর্টন আবার কোথায় আসবে? যাই হোক, থেভেনিন নর্টন পড়াই নাই তোমাদেরকে। তো এই কমপ্লেক্স একটা নেটওয়ার্ককে তুমি হচ্ছে ধরো সলভ করতে বলছে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত, তোমাদেরকে বলছে হচ্ছে এটা বের করো। তো এটা সলভ করে বের করা ধরো তোমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হইতেছে, যে আমার কাছে সার্কিটটা কঠিন লাগতেছে, আমি এটা সলভ করতে পারতেছি না। তো থেভেনিন একজন সায়েন্টিস্ট আছে, সে একটা নেটওয়ার্ক প্রপোজ করছে, যে একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল সার্কিটকে শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট দিয়ে সে প্রকাশ করতে চাইছে। একটা হচ্ছে থেভেনিনের ভোল্টেজ সোর্স, যেটাকে বলি হচ্ছে ভি থেভেনিন, আর একটা হচ্ছে থেভেনিনের রেজিস্ট্যান্স, যেটা এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে, যেটা হচ্ছে আর থেভেনিন। সো বলছে যে এই বড় নেটওয়ার্ক থেকে শুধুমাত্র এই ছোট নেটওয়ার্কে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার পরে লোড যেটা, মানে ধরো এটা আমার লোড রেজিস্ট্যান্স ছিল, এই সেম লোডটাকে এই সার্কিটে কানেক্ট করব। ধরো এটা লোড আরএল, এইটাও আরএল। এ এর অ্যাক্রসে যেই ড্রপ হবে,
ও বলছে এই ছোট সার্কিটের অ্যাক্রসেও সেম ড্রপই হবে, এটাও প্রুফ করে দেখাইছে। এইটাই হচ্ছে থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেম কি বলে, একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল সার্কিটকে আমি হচ্ছে শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। কম্পোনেন্ট গুলো হচ্ছে থেভেনিন ভোল্টেজ সোর্স, থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন ভোল্টেজ সোর্সের সাথে থেভেনিন রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে থাকে। তো এইভাবে যদি আমি প্রকাশ করতে পারি, তাহলে আমি বলতে পারি যে বড় সার্কিটটার যেই লোডটার অ্যাক্রসে আমাকে ভোল্টেজ ড্রপ অথবা কারেন্ট যাই ইচ্ছা বের করতে বলছে, ছোট সার্কিটটাতে যদি আমি সেম লোডটাকে কানেক্ট করি, তাহলে ওই ছোট সার্কিটেও ওই লোডের অ্যাক্রসে আমি সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ অথবা কারেন্ট পাবো। এটা কি বুঝতে পারছি আমি কি বলছি, এটা বুঝছো? ম্যাম আরেকবার বলবেন? আচ্ছা, ধরো এই যে এটা বলতেছি, এই বড় সার্কিটও বাদ দাও, এই ছোট একটা সার্কিটের ক্ষেত্রেই চিন্তা করো। আচ্ছা, তোমরা গত সেমিস্টারে ডিসি ল্যাব, ও আচ্ছা তোমরা তো আমার সাথেই ল্যাব করছো, তোমাদেরকে থেভেনিন ল্যাবে করায় নাই, মনে পড়ছে? তোমাদের ল্যাবটা এবার এই গত সেমিস্টারে পচা হয়ে গেছে, তোমাদের ম্যাক্সিমাম জিনিসই পড়ায় নাই। ধরো এই যে এই সার্কিটটার ক্ষেত্রেই চিন্তা করো, ঠিক আছে? এটা একটা সার্কিট, তোমাকে বলছে যে এই যে এই রেজিস্ট্যান্সটা আছে না, আরএল, এইটার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয় এটা বের করতে বলছে। কোয়েশ্চেনটা বুঝছো? এই লোড রেজিস্ট্যান্স আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি নট। ভি নট কত এটা বের করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? এখন ধরো আমার কাছে এই সার্কিটটাকে অনেক কমপ্লিকেটেড মনে হইতেছে, আমি বলতেছি যে এই সার্কিটটা কিভাবে সলভ করব আমার মাথায় আসতেছে না। আমি কি নোড করব, মেশ করব, সুপারপজিশন করব, কি করব আমি বুঝতেছি না যে কিভাবে আমি এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাকে বের করব। তো তখন আরেকটা ওয়ে ইনভেন্ট করছে একটা সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে থেভেনিন। সে ইনভেন্ট করছে কি, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে, যে কোনো কমপ্লিকেটেড একটা সার্কিট, এটা তো অত কমপ্লিকেটেড না। সার্কিট তো ধরো এখনকার সময়ে যে চিপ ডিজাইন করে, ওখানে সার্কিট কত বড় থাকে না, ওটাকে ছোট করে ইন্টিগ্রেট করে নিয়ে আসছে। তো ওরকম বড় একটা কমপ্লিকেটেড সার্কিটকে বলছে ও শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। মানে এই যে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা দুইটা তিনটা চারটা, ধরো চারটা এখানে রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। থেভেনিন বলছে যে এই পাঁচটা কম্পোনেন্ট যে আছে, একটা সোর্স আর চারটা রেজিস্ট্যান্স যে আছে, এই সবগুলাকে তুমি শুধুমাত্র দুইটা ইকুইপমেন্ট দিয়ে প্রকাশ করতে পারবা। কি কি? একটা হচ্ছে থেভেনিনের ভোল্টেজ সোর্স, ভি থেভেনিন, তার সাথে সিরিজে হচ্ছে থেভেনিনের রেজিস্ট্যান্স। তার মানে আগে এই বড় সার্কিটে কম্পোনেন্ট ছিল পাঁচটা, একটা সোর্স, চারটা রেজিস্ট্যান্স, তাই না? টোটাল হচ্ছে পাঁচটা কম্পোনেন্ট। থেভেনিন ওই পাঁচটা থেকে কম্পোনেন্ট বানায় দিছে দুইটা, একটা রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স। আরো সহজ সহজ করে দিছে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সটার সাথে রেজিস্ট্যান্সটা সব সময় সিরিজে থাকবে, ঠিক আছে? এই দুইটা দিয়ে প্রকাশ করতে পারবো এই বড় সার্কিটটাকে। এখন বলছে বড় সার্কিটের এই যে লোডটা ছিল, যেটার অ্যাক্রসে হচ্ছে ড্রপ বের করতে বলছিল ভি নট, ওই সেম রেজিস্ট্যান্সটাকে তুমি যদি এইখানে এনে বসায় দাও, থেভেনিন বলছে এই লোডের অ্যাক্রসে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এই বড় সার্কিটেও সেম পরিমাণ ড্রপ হবে। এখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করা অনেক সোজা না? আমরা কি জানি, যেই রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স উপরে টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল ভোল্টেজ। বুঝতে পারছো? তাহলে এই ছোট সার্কিট থেকে এই ভি নট বের করা অনেক ইজি না বড় সার্কিটের তুলনায়? এবার কি জি। বুঝছো? যে কোয়েশ্চেন করতেছিল আজ আরেকবার বলেন, ওকে বুঝছো? ইয়েস ম্যাম। তো এইটা হচ্ছে তোমার লাইফ ইজি করে দিবে। মানে তুমি যদি কোনো কমপ্লিকেটেড সার্কিট দেখো, তোমার কাছে মনে হয় যে আমি এটা বুঝতেছি না কোন মেথড দিয়ে সলভ করব, ওইখানে তুমি থেভেনিনের যে সূত্র আছে ওইটাকে ইউজ করতে পারো। তো ওইটা ইউজ করলে তোমার কম্পোনেন্ট কমে যায়, বেসিক্যালি ক্যালকুলেশন বেশি করতে হয় না। কিন্তু ওইটার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমাকে এই ভি থেভেনিনটা বের করতে হবে আর আর থেভেনিনটা বের করতে হবে। তো ওইটা আমরা কিভাবে বের করতে পারি ওইটা আমরা এখন দেখবো, ঠিক আছে?
ওইটা না দেখাইলে তোমরা আমি ভোল্টেজ ডিভাইডার বায়াস পড়াইতে পারবো না। উফ, আচ্ছা, গেল। তো হচ্ছে যে কোনো সার্কিটের ক্ষেত্রে তুমি যদি ভি থেভেনিন বের করতে চাও, তাইলে রুল হইতেছে তোমার যেই সার্কিটটা আছে, ধরো এই সার্কিটটাই ছিল যেটা আমরা আঁকছিলাম, ওইটাই আঁকি। ধরো এখানে একটা লোড রেজিস্ট্যান্স ছিল না, ধরো এই টার্মিনাল এ বি ছিল, এখানে একটা লোড ছিল যেটার অ্যাক্রসে আমাদেরকে ভোল্টেজ ড্রপ বের করতে বলছিল। সো যেটা আমার সার্কিটের লোড রেজিস্ট্যান্স থাকবে, ভি থেভেনিন বের করার সময় এই লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলতে হবে, আর এই দুইটা টার্মিনালকে মানে ওপেন করে দিতে হবে। বেসিক্যালি ভি থেভেনিন বের করার সময় আমাদেরকে ভিওসি মাপতে হবে। ভিওসি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ কেন? কারণ কি, এই লোডটা যদি আমি এই সার্কিট থেকে খুলে ফেলি, তাহলে এই দুই মাথাটা ওপেন হয়ে যাবে না? সার্কিটটা দেখতে এরকম হবে, দেখো এইটা গেল এরকম, এরকম দুইটা মাথা খোলা, এটা এ এটা বি। বুঝতে পারছি? এখন যদি তুমি এখানে মাল্টিমিটার ধরো, তাহলে তুমি হচ্ছে যেই ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে তোমার ভিওসি। আমরা তো আর মাল্টিমিটার এখন ধরতে পারতেছি না, তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমরা কি ক্যালকুলেশন করে বের করব? আমি যদি এই পাশ থেকে তাকাই, তাহলে হচ্ছে আমি যে কোনো একটা মেথড দিয়ে আমি হচ্ছে এখানে ভোল্টেজটা বের করতে পারবো না? ধরো এই রেজিস্ট্যান্স গুলাকে আমি আর ইকুইভ্যালেন্ট করলাম, মানে হচ্ছে সিরিজ প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স বানালাম, এরপরে একটা সোর্সই আছে, সো ওইটা থেকে আমি ভোল্টেজ ড্রপ ইজিলি বের করতে পারবো। এটা কি বুঝতে পারছি? শুধু কাজ হচ্ছে যেইটা আমার লোড রেজিস্ট্যান্স থাকবে সার্কিটে, ওই লোডটাকে খুলে ফেলা, খুলে ফেলে ওই টার্মিনাল থেকে ওপেন সার্কিট ভোল্টেজ মাপা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যে কোনো সার্কিটেই তোমাকে যেই সার্কিটই দেওয়া থাকবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে যেই কম্পোনেন্টটার অ্যাক্রসে ভোল্টেজ অথবা কারেন্ট বের করতে বলছে, ওই রেজিস্ট্যান্সটাকে সার্কিট থেকে খুলে ফেলা। যেহেতু আমার এই রেজিস্ট্যান্সটা বের করতে বলছিল, এই রেজিস্ট্যান্সটাকে আমি খুলে ফেলছি, তো এই রেজিস্ট্যান্সটা খুলে ফেললে সার্কিটটা দেখতে হয়ে যাবে হচ্ছে এরকম। এই যে খুলে ফেললাম, এই টার্মিনাল আর এই টার্মিনালেই তো লোডটা ছিল, এই যে এখানে আমার লোডটা ছিল, আমি এই লোডটাকে খুলে ফেলছি, তো এখন ফাঁকা হয়ে গেছে। তো এই পাশ থেকে তুমি দেখলে তুমি এখান থেকে যে ভোল্টেজটা পাবা, সেই ভোল্টেজটাই হচ্ছে থেভেনিনের ভোল্টেজ, ভিটিএইচ। বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝছি। নাকি বুঝো নাই? বলো, সিরিয়াসলি বলো। থেভেনিনের ভোল্টেজ বের করার সময় সব সময় হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে যেই যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে তোমাকে কোন একটা ভোল্টেজ ড্রপ অথবা কারেন্ট বের করতে বলছে, ওই রেজিস্ট্যান্সটাকে সবসময় আমাদের সার্কিট থেকে খুলে ফেলবো। এইখানে এই যে এইখানে একটা লোড কানেক্টেড ছিল যেটার অ্যাক্রসে আমাকে ভোল্টেজ বের করতে বলছিল, তা আমি ওই সার্কিট থেকে এই লোডটাকে খুলে ফেলবো। খুলে ফেলে আমি এই দুই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ মাপবো। বেসিক্যালি এটা যদি 10 ভোল্ট হয়, প্রত্যেকটা যদি 1 ওহম করে হয়, তোমাকে যদি আমি বলি এখানে আউটপুট ভোল্টেজ কত হবে, বলো তো এখানে আউটপুট ভোল্টেজ কত হবে? এই সার্কিটটা চিন্তা করো, ধরো এখানে আর কিছু নাই, এটা 10 ভোল্টের একটা সোর্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম করে। আর আমাকে বলছে যে এইখানের ভোল্টেজ ড্রপ কত। এটা পারবা না বের করতে? ক্যালকুলেশন করলে তো এটা বের করতে পারবা আশা করি। এইখানের ভোল্টেজ ড্রপ বের করা যাবে না? কি হইলো? এটা কি বের করতে পারবো? কিছু বলো না কেন তোমরা? কি হইছে, ঘুম আসছে? আচ্ছা, এই ভি আউটপুটটা বের করা যাবে না? ইমেজ পারা তো যায়। এটাই তো বলতেছি, এটা কি বের করতে পারবা? এই ভি আউটপুট যদি কেউ বের করতে পারে, সেই ভি আউটপুটটাই হবে হচ্ছে ভি থেভেনিন, আর কোনো কিছুই না। আর আর থেভেনিন কিভাবে বের করব? আর থেভেনিন হচ্ছে
এই সার্কিটটাতে যতগুলা অ্যাক্টিভ সোর্স থাকবে, তার মানে হচ্ছে আয়দার ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স। যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওকে হচ্ছে শর্ট করে দিব, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওকে ওপেন করে দিব রেজিস্ট্যান্স বের করার সময়। তার মানে হচ্ছে আর থেভেনিন বের করার সময় আমার এই সোর্সটাকে শর্ট করে দিব, কারণ এখানে তো কারেন্ট সোর্স নাই। কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতাম, যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাহলে শর্ট করে দিব। শর্ট করে দিলে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলো তো? এটা R1, এটা R2, এটা R3। বলো, এটা তো পারার কথা। আর ইকুইভ্যালেন্ট তো তোমরা করছো গত সেমিস্টারে। কত? এই টার্মিনাল থেকে যদি আমি তাকাই, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে আছে বলো তো? কার সাথে কে সিরিজ প্যারালালে আছে? আর ইকুইভ্যালেন্ট তো আমরা এভাবেই বের করি, তাই না? সো আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে আর থেভেনিন। R1 R2 প্যারালাল আছে, ওগুলা হ্যাঁ, ইকুইভ্যালেন্ট করার পর R3 এর সাথে যোগ করে দিব। হ্যাঁ। তাহলে কেউ যদি আর থেভেনিন, সরি, আর ইকুইভ্যালেন্ট বের করতে পারো, তাহলে সেটাই হচ্ছে আর থেভেনিন। এবার কি বুঝতে পারছো? তাহলে আগের যত তোমার যে কোনো কমপ্লিকেটেড সার্কিট যদি থাকতো, ওই সার্কিট গুলার ক্ষেত্রে তোমার কাজ ছিল হচ্ছে ওই সার্কিটের যে লোডটা আছে, লোডটাকে ফার্স্টে খুলে ফেলা, খুলে ফেলে ওপেন টার্মিনালের ভোল্টেজ মাপা, যেটা আমরা উপরে দেখতেছিলাম। এই ভি আউটপুট যদি মাপতে পারো, সেটাই তোমার ভি থেভেনিন। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যতগুলা সোর্স থাকবে সার্কিটে, যদি দুইটা সোর্স থাকে ভোল্টেজ সোর্স, তাহলে দুইটা সোর্সকেই শর্ট করবা। যদি একটা সোর্স থাকে তাহলে একটা সোর্সকে শর্ট করবা, এই যে করলাম। যদি ভোল্টেজ সোর্স না থেকে কারেন্ট সোর্স থাকে তাহলে করব হচ্ছে ওপেন। আর যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে করব হচ্ছে শর্ট। যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স ছিল, আমরা শর্ট করছি। সো শর্ট করে দিয়ে আমরা হচ্ছে খোলা টার্মিনাল থেকে দেখবো হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যা আসবে সেটাই হচ্ছে আমার আরথেভেনিন। ভি থেভেনিন আর আর থেভেনিন কি, এটা কি বুঝতে পারছি আমরা? Yes. আচ্ছা, এই ভি থেভেনিন আর আর থেভেনিন যদি বের করতে পারি, তাহলে এইটাকে দিয়ে আমরা যে সার্কিটটা, নতুন একটা সার্কিট কনস্ট্রাক্ট করতে পারি। ওই বড় সার্কিটটার পরিবর্তে এই ভি থেভেনিন তার সাথে সিরিজে হচ্ছে আর থেভেনিন। তার মানে ওই বড় সার্কিটটার পরিবর্তে তুমি জাস্ট দুইটা কম্পোনেন্ট দিয়ে বড় সার্কিটটাকে রিপ্লেস করছো। বেসিক্যালি মেন কথা হচ্ছে এটাই। বড় সার্কিটটা থেকে একটা ছোট সার্কিট বানাবো, ছোট সার্কিটটায় জাস্ট দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স। বড় সার্কিটে যেই লোডটা ছিল, ওই সেম লোডটাকে ছোট সার্কিটে এনে বসাবো। তাহলে এখানে লোডের অ্যাক্রসে ড্রপ বের করা হচ্ছে ইজি বড় সার্কিটের তুলনায়। কিভাবে করব? আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর থেভেনিন ইন্টু ভি থেভেনিন, ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র বসাইছি। তো এইভাবে এইখানে ড্রপ বের করা ইজি। এই কারণে থেভেনিন দিয়ে হচ্ছে আমরা ইজিলি এই সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তো থেভেনিন এটাই বলছে যে এই ছোট সার্কিট থেকে তুমি এই লোডের অ্যাক্রসে যেই ভোল্টেজ ড্রপটা পাবা, বড় সার্কিটের ক্ষেত্রেও তুমি সেম ভোল্টেজ ড্রপই পাবা ওই লোডের অ্যাক্রসে। এই কারণে এই থিওরেমের নাম হচ্ছে থেভেনিন থিওরেম। ঠিক আছে? এটা বুঝতে পারছি থেভেনিন থিওরেম কি। থেভেনিন থিওরেমটা কি বুঝছো? তোমরা গত সেমিস্টারে পড়ো নাই, তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে। আমি বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না তোমরা বুঝছো নাকি। আচ্ছা দেখো, আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি। এটা যে আমার আমার যদিও পড়ানোরই কথা না তোমাদের। কই গেল? থেভেনিনটা কি বুঝছো? ভোল্টেজ ডিভাইডার বুঝার জন্য থেভেনিন আসলে বুঝা লাগবে। বুঝছি এটা? কথা বলতেছো না যে? জি মিস থেভেনিন। আচ্ছা, থেভেনিন যদি বুঝে থাকো তাহলে এখন দেখো, ভোল্টেজ ডিভাইডার বায়াসটা দেখতে হচ্ছে এরকম। আমি হচ্ছে এই ক্যাপাসিটর আর সোর্স গুলাকে কেটে দিছি, ঠিক আছে? এটাও সেম একটা কমন এমিটার কনফিগারেশন। কারণ হচ্ছে দেখো, ইনপুট দিছি বেইজে, বেইজ আর এমিটার, আর আউটপুট নিতেছি কালেক্টর থেকে, কালেক্টর আর এমিটার দুইটা জাংশন। তার মানে আমি দেখে বুঝতেছি যে আমার এটা একটা কমন এমিটার কনফিগারেশন, ঠিক আছে? তো
তো এখন দেখো এখানে কি করছে, এই সার্কিটটাকে আগের মতো আমরা হচ্ছে সোজা করে আঁকার ট্রাই করছি। সেটা হচ্ছে এইখানে ভিসি কে নিয়ে গেছি, এখানেও ভিসি কে নিয়ে গেছি। সো এটা হচ্ছে তোমার ইনপুট সাইড, এটা হচ্ছে তোমার আউটপুট সাইড আগের মতনই। এখন কি করছে, এইখানে ওরা বলতেছে যে আমরা এটাকে থেভেনিন দিয়ে সলভ করব। মানে এই সার্কিটটাকে ওরা হচ্ছে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানানোর চেষ্টা করছে। এখন কিভাবে করছে সেটা দেখো। আমার হচ্ছে এই সাইডটা যেহেতু ইনপুট সাইড, তার মানে এই পুরাটাকে ওরা ধরছে হচ্ছে লোড। তার মানে এই পুরা সাইডটা হচ্ছে আসলে আমার লোড সাইড। এখন দেখো কি করছে, এই সাইডটাকে সেম রাখছে। দেখো এই যেটা হচ্ছে ভিসিসি, ভিসিসির সাথে কোন রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল, R1। এই যে ভিসিসির সাথে R1 কে কানেক্ট করছে। R1 এর সাথে কে কানেক্টেড ছিল, R2। R1 এর সাথে R2 কে কানেক্ট করছে। R2 আর একটা মাথা কই গেছে, দেখো গ্রাউন্ডে গেছে। এখন R1 আর R2 যেখানে হচ্ছে কানেক্টেড ছিল এই সার্কিটে, ওইটা গেছে বেইজে। R1 আর R2 এখানে যেখানে কানেক্ট হয়েছে তার থেকে গেছে বেইজে। এরপরে দেখো যা আছে আগেরটার মতনই, উপরে এই যে এখানে রেজিস্ট্যান্স, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আরই। এইটুকু কি বুঝছি, এই সার্কিট থেকে এই সার্কিট কিভাবে আঁকছে, এটা কি বুঝতে পারছো? তুমি ডান পাশেরটাকে স্থির ধরে নিচ্ছে। কোনটা বুঝি না, আরেকবার বলো। সিসি আর সি আর ই। আচ্ছা, এটা এটা হচ্ছে লোড সাইড। আমরা হচ্ছে একটু আগে যখন থেভেনিন দেখতেছিলাম, দেখছিলাম না যে সার্কিটে যেইটার অ্যাক্রসে আমাকে আউটপুট বের করতে বলছে, মানে ভোল্টেজ অথবা কারেন্ট, ওইটাকে আমরা লোড ধরছিলাম RL, যেটার অ্যাক্রসে ভি নট ছিল। তাহলে এখানে আউটপুট সাইড কোনটা, কালেক্টরের সাইডটা না? হ্যাঁ, কালেক্টর কারেন্ট হচ্ছে আমার আউটপুট কারেন্ট, আর কালেক্টর টু এমিটার ভোল্টেজ হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট সাইডটা হচ্ছে বেসিক্যালি আমার লোড সাইড না, যেটার ভ্যালু গুলো আমাকে বের করতে হবে। বুঝছো? জি মিস। এখানে যেটা করছে, এই যে উপরে বলতেছো এটা কেন নাই, বেজের উপরের অংশটুকু কেন নাই, এটা বলতে চাচ্ছ না কি বলছো বুঝিনি। জি মিস, বেসের উপরের অংশটুকু কি আচ্ছা জন্য আচ্ছা, না? বলতেছি বলতেছি কেন নেই, ওয়েট। আচ্ছা, আগে তোমাদেরকে আমি এইটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা আমরা যখন হচ্ছে থেভেনিনের ভোল্টেজ বের করতেছিলাম, আমরা কি বলছি, বলছি হচ্ছে যেই কম্পোনেন্টের অ্যাক্রোসে ভোল্টেজ বের করতেছিলা, ওকে সার্কিট থেকে ওপেন করে দিতে, মানে ওই টার্মিনালটাকে ওপেন করে দিতে। আমি যদি এই টার্মিনালটাকে ওপেন করে দিই, তাহলে আলটিমেটলি কি এই জিনিসটা থাকে? না। এই জিনিসটা এই জন্য এখানে দেয় নেই, যে দেখো নিচে যখন আঁকছে, এই যে এই সার্কিটটা খেয়াল করো, এখানে হচ্ছে ই থেভেনিন মানে হচ্ছে ভি থেভেনিন। ভি থেভেনিন যখন বের করছে দেখো, সার্কিটে বাকি কোনো অংশ আর নাই, শুধুমাত্র এতটুকু অংশই আছে। পুরোটা কারণ কি এই লোড করছে? এই লোডটা হচ্ছে খালি হয়ে গেছে, ওপেন করে দিছি যখন আমি এই টার্মিনাল, এটার অ্যাক্রসে তো আর কোনো কিছু নাই। সো আলটিমেটলি এই ছোট যেই অংশটুকু, এটাই, এখান থেকেই তুমি তোমার ভি থেভেনিন বের করতেছো। তার মানে হচ্ছে জাস্ট এতটুকু সার্কিট। বুঝছো এটা এবার? এইখান থেকে দেখলে ভালো মতো বুঝতে পারবা। এই যে এই টার্মিনাল খুলে দিছে, আর কিছুই না। এই যে এটা উপরের এটা, এই যে ডিটারমিনিং ইথেভেনিন, ইথেভেনিন মানে হচ্ছে ভি। ই আর ভি হচ্ছে সেম, বুঝছো, পোটেনশিয়াল আর ভোল্টেজ দুইটার ভ্যালু সেম। সো এখান থেকে হচ্ছে এই টার্মিনাল থেকে ইথেভেনিন বের করছে। ইথেভেনিন মানে হচ্ছে ভি থেভেনিন বেসিক্যালি। বুঝছো এটা? জি মিস। আচ্ছা, আর এখানে দেখো, যখন আর থেভেনিন বের করছে তখন কি করছে, ভোল্টেজ সোর্স গুলাকে শর্ট করে দিতে বলছিলাম তাই না? সো শর্ট করে দিলে আলটিমেটলি এই পাশে তো লোডই ছিল, লোড তো খোলাই থাকবে। শর্ট করে দিলে জাস্ট হচ্ছে এই যে ডিসি সোর্সটা, এটা শর্ট হয়ে গেছে। শর্ট করে দিলে বেসিক্যালি কি, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এই পাশ থেকে দেখলে প্যারালালি না? জি মিস, বাংলাদেশ। এই যে দেখো, আর থেভেনিন হচ্ছে R1 প্যারালাল R2। এটা হচ্ছে এই ছবি থেকে তুমি বুঝতে পারবা। আর ই থেভেনিনের ভ্যালু হচ্ছে যে এখানে সলভ করা আছে। যখন হচ্ছে আমি লোড সাইডটাকে খুলে ফেলি, সার্কিট শুধুমাত্র এতটুকু অংশই বাকি আছে। এই জন্য এই অংশটুকু আর আঁকে নাই কষ্ট করে। এই যে ইথেভেনিন, তাহলে হচ্ছে এটা ইজিলি বের করতে পারতেছি না? এখানে যদি ভোল্টেজ ডিভাইডার লেখো, ভোল্টেজ ডিভাইডার লিখলে তুমি এখান থেকে ডিরেক্ট হচ্ছে ভি থেভেনিনের ভ্যালু বের করতে পারবা। আর এই যে এইখান থেকে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, তাহলে আর থেভেনিনের ভ্যালু বের করতে পারবা। সো এই দুইটাকে হচ্ছে আমরা এই সার্কিটে বসাইছি, ভি থেভেনিন আর থেভেনিন বসাই দিছি। আর এইটা ছিল আমার লোড সাইড, ঠিক আছে? এটা যদি বসাই দিয়ে অ্যানালাইসিস করি, এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড, আগের মতো আবার ইকুয়েশন লেখছে দেখো, হয়ে গেল।
আচ্ছা যেটা উপরে যদি খেয়াল করো, তাহলে ইনপুট সাইডে ইকুয়েশন লিখলে তুমি আইবির ভ্যালু বের করতে পারবা, আর আউটপুট সাইডে ইকুয়েশন লিখলে তুমি আগের মতো এটা পেয়ে যাবা। এখানে এটা ভুলে আঁকে নাই, যে উপরের এটা, বুঝছো? এখানে আইসিটা আঁকতে ভুলে গেছে। জি এই যে এই সার্কিটের ক্ষেত্রে যখন থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছে, বেসিক্যালি হচ্ছে বড় সার্কিট যেটা ছিল, এই যে এটা, এই যে সার্কিটটা ছিল, এটাকেই আমি হচ্ছে একটা থেভেনিনের সোর্স, ই থেভেনিন, একটা থেভেনিনের রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করছি, যার সাথে হচ্ছে এই যে বেজ কানেক্টেড, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে আরসি। বুঝা গেছে? জি মিস। এটাই হচ্ছে সার্কিট। এই লোডটা অ্যাজ ইট ইজ সার্কিটে বসে গেছে। আমরা কি দেখছিলাম যখন একটু আগে আমি থেভেনিন দেখাচ্ছিলাম, দেখাইছিলাম না যে এই পুরা সার্কিটটাকে জাস্ট হচ্ছে এই দুইটা কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করছিল, আর বলছিল যে লোডের অ্যাক্রসে বড় সার্কিটে যেই পরিমাণ ড্রপ হবে, ছোট সার্কিটেও সেম পরিমাণ ড্রপ হবে। তার মানে এটা ছিল আমার অরিজিনাল সার্কিট। অরিজিনাল সার্কিটের যেই আইসি আর ভিসি পাইতাম এখানে লুপ করে, এইখানেও সেম আইসি আর ভিসি পাবো। বুঝছো এবার? এই আর কিছুই না, এখানে একটু রং ঢং করছে আর কি, নতুন একটা থিওরিয়াম দিয়ে সলভ করার ট্রাই করছে, আর কিছুই না। এই খালি হচ্ছে আগের আগের যে দুইটা কনফিগারেশন পড়াইলাম, ওইটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে আমরা আগের গুলাতে থেভেনিনের ইউজ করি নাই। এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে, এই মেইন সার্কিট থেকে একটা থেভেনিনের সার্কিট বানায় নিছি। সো থেভেনিনের সার্কিট বানানোর জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আর থেভেনিন, একটা হচ্ছে ই থেভেনিন বা ভি থেভেনিন। সো আর থেভেনিন কিভাবে পাবো? আমাদের যে সার্কিটটা দেওয়া থাকবে, ওই সার্কিটে যেইগুলা সোর্স থাকবে, ভোল্টেজ সোর্স থাকলে আমরা ওগুলাকে শর্ট করে দিব, কারেন্ট সোর্স থাকলে আমরা ওগুলাকে ওপেন করে দিব, আর লোডটা সবসময় ওপেনই থাকবে। লোডের যে সাইডটা ওটা ওপেনই থাকবে। তো ওইটা করলে আমরা হচ্ছে যে এরকম কিছু একটা পাবো। লোডের সাইড অলরেডি ওপেন, কারণ এই সাইডে লোড ছিল, সোর্সটাকে করে দিছি শর্ট, তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স আলটিমেটলি প্যারালালি আছে। প্যারালাল করলে আমরা হচ্ছে আর থেভেনিন পেয়ে গেছি। আর আমাদের যেই ভিওসি বা ভি থেভেনিন, সেটা আমরা কিভাবে পাবো? আমাদের যে সার্কিটটা ছিল, ওইটার লোডটাকে আমরা ওপেন করছি, মানে এই যে এই সাইডটা যে ছিল লোড সাইড, এইটাকে যদি আমরা ওপেন করে দিই, তার মানে এই এই সার্কিটের আর এটার কোনো কাজ নাই। আলটিমেটলি আমাদের সার্কিটের কম্পোনেন্ট এই যে এতটুকু, নিচে যদি এই সার্কিটটা খেয়াল করি, তাহলে আমাদের এই এতটুকু সার্কিট থেকে আমরা ইজিলি হচ্ছে ভি থেভেনিন বের করছি। এরপরে আমাদের কাজ কি ছিল? থেভেনিন বলছিল যে তোমাদের ওই সার্কিটটা সলভ করার পরে ভি ভি থেভেনিন আর আর থেভেনিন কে তোমরা হচ্ছে সিরিজে বসাবা। সো আর থেভেনিন আর ভি থেভেনিন কে আমরা সিরিজে বসাইছি। বসানোর পরে ও বলছিল যে বড় সার্কিটে যে লোড ছিল, ওইটার অ্যাক্রসে যেই ড্রপ হবে, মানে ভোল্টেজ বা কারেন্ট যাই পাবা, ছোট সার্কিটে তুমি যদি সেম লোডটাকে বসা দাও এনে, তাহলে সেম ভোল্টেজ আর কারেন্ট পাবা। তো আমরা কি করছি, আমাদের লোডটা যে ছিল, মানে টোটাল যে বিজেটিটা আর ওর আউটপুট সাইডটা, ওইটাকে এনে আমরা হচ্ছে এখন এইটার সাথে বসাই দিছি। বসানোর পরে আমরা হচ্ছে জাস্ট ইকুয়েশন সলভ করব। এটা হচ্ছে আমার ইনপুট সাইড, এটা হচ্ছে আমার আউটপুট সাইড। আগের মতো দুইটা কেভিএল লিখলেই তোমার ইকুয়েশন সলভ হয়ে যাবে, তোমরা সবগুলা ভ্যালু বের করতে পারবা। বুঝতে পারছো ডিফারেন্সটা কই ছিল? শুধুমাত্র ভিথেভেনিন আর আর্থেভেনিনই হচ্ছে তোমাদের আলাদা, বাকি পুরা জিনিস হচ্ছে আগে যে দুইটা বায়াস পড়াইছি ওর মতনই। বুঝছো? এটা কি বুঝতে পারছো? না বুঝলে বলো। ক্লাসে কিন্তু এত টাইম পাবো না বুঝানোর, ক্লাসে আমার এখন জোর দিতে হবে তোমাদের। বলো। কেভিএলটা যদি দেখাই দিতেন থেভেনিনের। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। উম, উম, দাঁড়াও, এটা তাইলে আমি ইসে লিখি। ওয়েট, এইখানে লিখে দিই। উম, এক মিনিট। Oh shit, এটা কেন খোলা? হোয়াইট বোর্ড। এমনি ভিথেভেনিনের সার্কিট আঁকাটা বুঝছো? জি মিস। আচ্ছা তাহলে ওখান থেকে কেভিএল লেখা লেখা ইজিলি পারবা, তো নিজেই লিখতে পারবা। দেখো, আচ্ছা, সো আমাদের সার্কিটটা ছিল হচ্ছে
দুইটা জিনিস আগে বের করে ফেলছিলাম, ভি আর হচ্ছে আর। তো ওই দুইটাকে আমি হচ্ছে সার্কিটে বসাচ্ছি, মানে আমি এখন থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো। এটা হচ্ছে আমার ভি থেভেনিন বা ই থেভেনিন, বইয়ে ই থেভেনিন আছে, সো ই থেভেনিন লিখি, পরে আবার কনফিউজ হয়ে যাবা। এটা হচ্ছে আর থেভেনিন। আর আমার বলছে যে লোডটাকে অ্যাজ ইট ইজ বড় সার্কিটে যেরকম ছিল ছোট সার্কিটে ওভাবে বসাবা। তো আমরা কি করছিলাম, ইনপুটের সাথে বেস কানেক্টেড ছিল, তো বেসকে কানেক্ট করলাম। আর আউটপুটের সাথে, সরি, হ্যাঁ, আর আউটপুট নিছিলাম হচ্ছে কালেক্টর থেকে, তো কালেক্টরকে এখানে বসাইলাম। নিচে ছিল হচ্ছে এমিটারের রেজিস্ট্যান্স, ওইটাকেও বসাই দিলাম। এটা ছিল হচ্ছে আমার সার্কিট। আগে হচ্ছে এই পাশে অনেক কিছু জিনিস ছিল, ওগুলো এখন আর নাই। তো এখন আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে যে যে ম্যাথের মধ্যে যেসব জিনিস বের করতে বলে বেসিক্যালি, ওই জিনিসগুলো আমরা বের করতে পারবো এখন ইজিলি। এখন আমাকে ধরো বিটা আইবি বের করতে বলছে, তখন আমি এইখানে একটা কেভিএল লিখবো। তো এই কেভিএলটা বেসিক্যালি কি, মাইনাস ভি থেভেনিন প্লাস আইবি আর থেভেনিন প্লাস ভিবিই প্লাস হচ্ছে আইই আর ই ইকুয়াল টু 0। এটা কি আমার আর ই রেজিস্ট্যান্স, বুঝছি? কেভিএল লেখা বুঝছি এটা? জি মিস। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে ম্যাম, ভি থেভেনিনের ভ্যালু কত, আর থেভেনিনের ভ্যালু কত? আর থেভেনিন বেসিক্যালি কি, আর 1 আর আর 2 প্যারালাল ছিল না, যেটা আমরা একটু আগে ওইখানে দেখে আসছিলাম। ভোল্টেজ ডিভাইডারের অরিজিনাল বায়াসের ছবিটা কিরকম ছিল, দাঁড়া ওইটা তাড়াতাড়ি আঁকি। এই যে এরকম ছিল, এখান থেকে ছিল বেস, এইখানে ছিল আমার, হ্যাঁ ঠিক আছে, এই যে এরকম ছিল। এটা ছিল আর 1, এটা আর 2, এটা হচ্ছে আর 3, এটা হচ্ছে আর 8। এটা ছিল আমার ভোল্টেজ ডিভাইডারের অরিজিনাল সার্কিটের ছবি, যেটা থেকে আমরা এই উপরের সার্কিটটা নিজেরা বানায় নিছি, তাই না? এই যে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের অরিজিনাল ছবি, যেটা থেকে আমরা উপরের সার্কিটটা বানাইছি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের সাহায্যে। এখন ভি থেভেনিনের এই সার্কিট থেকে তোমাকে যদি ম্যাথ দেয়, তাহলে তুমি আর 1 এর ভ্যালুও জানো, আর 2 এর ভ্যালুও জানো। সো আর থেভেনিন হবে জাস্ট হচ্ছে আর 1 আর আর 2 প্যারালাল করবা, এটা করলে তুমি আর থেভেনিন পেয়ে যাবা। আর ভি থেভেনিন এর ভ্যালু কিভাবে পাবা, ভি থেভেনিন এরও সূত্র আছে। ভি থেভেনিন আমরা করছিলাম হচ্ছে এই টার্মিনালটাকে ওপেন করে দিছিলাম লোড, তার মানে সার্কিটে শুধু বাকি ছিল হচ্ছে এই যে এরকম কিছু একটা, এইটা, এইটা। আর আমরা এখান থেকে হচ্ছে ভোল্টেজ মাপতেছিলাম, ভিওসি বা ই থেভেনিন বা তোমার ভি থেভেনিন যাই বলো এটাকে। এটা তোমার ভিসিসি, এটা হচ্ছে আর 1, এটা তোমার আর 2। সো এটা যদি করো, তাহলে তোমার ভি থেভেনিনের সূত্র হচ্ছে আর 2 ইন্টু ভিসিসি ডিভাইডেড বাই আর 1 প্লাস আর 2। এটাকে বুঝছি, ভোল্টেজ ডিভাইডার বায়াস করছি, সরি মাথা খারাপ হয়ে গেছে, ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার রুল করছি, এটা বুঝছো না? জি মিস। আচ্ছা, তাহলে এই তোমাদের যে ইকুয়েশনটা লিখলাম কেভিএল, এটার মধ্যে তুমি হচ্ছে ভি থেভেনিন আর আর থেভেনিন কে ইকুয়েশন সলভ করে, তোমাদের তো এখানে ভ্যালু দেওয়া থাকবে এক্সামে, তো ওই ভ্যালু গুলা বসায় ভ্যালু বের করবা, করে এই ইউনিভার্সিটি বলতেছি, এই ইকুয়েশনে বসায় দিবা। ইকুয়েশনে বসায় দিলে হচ্ছে এটা পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, এটা কি বুঝতে পারছো, এই যে আইবি কিভাবে বের করবা? আইবি এখান থেকে বের হয়ে যাবে। যদি আইসি বলে, তাহলে আইসি কিভাবে বের করবা? আইসি সমান সমান হচ্ছে বিটা আইবি, বুঝছি? বিটা আইবি আগের সূত্র, সূত্র বলছিলাম এটা মুখস্থ করে রাখতে। এরপরে যদি তোমাকে ভিসি বের করতে বলে, তাহলে এই যে এই লুপে একটা কেভিএল চালাবা। এই লুপে কেভিএল চালালে কি হবে, মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই প্লাস আইইআরই ইকুয়াল টু 0, বুঝছো? জি মিস। তো এই আগের মতনই, জাস্ট দুইটা লুপে ইকুয়েশন লিখলেই তুমি তোমার সব ভ্যালু বের করে ফেলতে পারবা। আগের লাইনে তুমি আইসির ভ্যালু বের করে আসছো, আইই জানো, আর ই জানো, ভিসিসি জানো, ইজিলি ভিসি বের করতে পারবা, বুঝছো? এইভাবে হচ্ছে সলভ করবা। এটা কি বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এখন আমারে বলো যে আগের দুইটা বায়াসের থেকে, থিওরিটিক্যালি বলে যে আগের দুইটা বায়াসের চেয়ে এই বায়াসটা অনেক বেশি ভালো, এটার কারণ কি মনে হয় তোমার কাছে? একটা কিছু তো কারণ থাকবে, তাই না? ফিক্স বায়াস দেখলাম, এমিটার বায়াস দেখলাম, ভোল্টেজ ডিভাইডার বায়াস দেখতেছি এখন, এখানে আবার থেভেনিন নিয়ে এসে সলভ করছে। এত কিছু করার কি দরকার ছিল বলো তো?
আচ্ছা, এটার একটা মেইন কারণ হচ্ছে এইটা কোয়েশ্চেন দেখছি তোমাদের পরীক্ষায় অনেক দিত আগে, তো এটা বলে দিই। সো এটার মেইন কারণটা হচ্ছে আমাদের যে আগের দুইটা বায়াস ছিল, ভোল্টেজ, সরি, ফিক্স বায়াস আর ইমিটার বায়াস, যেটাই বলো, আমরা কি করতেছিলাম, একটা বেস কারেন্ট পাচ্ছিলাম তাই না, আইবি পাচ্ছিলাম, আইবি পাচ্ছিলাম যেখান থেকে আমি আইসি পাচ্ছিলাম, আইসি হচ্ছে আবার বিটা আইবি, এভাবে পাচ্ছিলাম তাই না। তার মানে আইসি বিটার উপর ডিপেন্ড করতেছিল। এই বিটাটা আসলে কি, কারেন্ট গেইন তাই না। আমি বললাম যে বিটাটা হচ্ছে, সরি হ্যাঁ, বিটাটা হচ্ছে একটা কারেন্ট গেইন। তো বিটাটা ডিপেন্ড করে হচ্ছে, বিটা ভ্যারি করে, ভ্যারি করে কার সাথে, টেম্পারেচারের সাথে। আবার দুইটা ডিফারেন্ট যে ট্রানজিস্টার, ওদের বিটাও সেম হয় না। এখন ধরো তুমি কোন একটা কাজে একটা ট্রানজিস্টার ইউজ করছো, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো, ওই এক্সপেরিমেন্টে তুমি একটা ট্রানজিস্টার নিয়ে কাজ করতেছো। এখন ধরো কোনো কারণে ওই ট্রানজিস্টারটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, নষ্ট হয়ে গেলে তুমি কি করছো, আর একটা অন্য একটা ট্রানজিস্টার ওখানে এনে বসাইছো। ধরো তুমি ওইটার কিউ পয়েন্টটা সেট করছিলা, ধরো এই যে এরকম ছিল, ভিসিই আইসি, এরকম কিছু একটা ছিল, ধরো এরকম ছিল। তুমি ধরো এটা, এই ট্রানজিস্টার বসায় কিউ পয়েন্ট এখানে সেট করছিলা, এটা ট্রানজিস্টার ওয়ান এর জন্য। এখন ধরো কোনো কারণে ট্রানজিস্টারটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে আমি কি করছি, অন্য একটা ট্রানজিস্টারকে নিয়ে বসাইছি ওর জায়গায়, একই ম্যানুফ্যাকচারার, একই মডেল, একই ধরো ব্যাচের ট্রানজিস্টারই বসাইছি। তো বসানোর পরে আমি হচ্ছে আবার চেক করতেছি যে আমার কিউ পয়েন্টের ভোল্টেজ আর কারেন্ট কততে আছে। আমি দেখলাম কি, সারপ্রাইজিংলি আমার কিউ পয়েন্টটা সরে গেছে, এখানে চলে আসছে। এটার কারণ কি, কারণ হচ্ছে একই ব্যাচ হোক, একই ম্যানুফ্যাকচারার হোক, একই সিরিয়াল নাম্বারের হোক, কখনোই দুইটা আলাদা আলাদা ট্রানজিস্টারের, দুইটা ডিস্টিংক্ট ট্রানজিস্টার মানে দুইটা আলাদা ট্রানজিস্টার, ওদের কখনোই কারেন্ট গেইন যে বিটা, ওইটা সেম হয় না। আবার টেম্পারেচারের সাথে সাথেও বিটা চেঞ্জ হয়। তার মানে আমি কি বুঝতেছি, বিটার উপর ডিপেন্ডেন্ট হওয়া ভালো নাকি ভালো না। ভালো না। হ্যাঁ, রাইট, বিটা ডিপেন্ডেন্ট হওয়া ভালো না, কারণ একটা জিনিস খেয়াল করো, তোমার ইনপুট কারেন্ট কি, কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হচ্ছে আমার বেস কারেন্ট। তো আমার ইনপুট কারেন্ট আর কালেক্টর কারেন্ট হচ্ছে আমার আউটপুট কারেন্ট, ঠিক আছে। তো আমি কি করতেছি, ইনপুটের সাথে বিটা গুণ করে আউটপুট বের করতেছি। তাহলে আমার যদি আউটপুট সবসময় বিটার উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমি কি কোনো সময় আমার ট্রানজিস্টরকে যদি কোনো একটা কিউ পয়েন্টে সেট করে রাখি, আমি যখনই হচ্ছে বিটা চেঞ্জ হবে সাথে সাথে আমার কিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে না। কারণ কি, আমার আইসির সূত্র কি, বিটা আইবি, এটা কি বুঝতেছি। তো আমাদের সব সময় স্টেবিলিটি, মানে কি, কিউ পয়েন্টকে স্টেবল রাখার জন্য উচিত হইতেছে এই বিটাকে ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইন করা ট্রানজিস্টার, মানে ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক যাতে বিটার উপর ডিপেন্ডেন্ট না হয়, এইভাবে ওকে ডিজাইন করতে চাই। তো আমি যখন ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করছি, ওইখানে দেখবা হচ্ছে বিটা কাটাকাটি চলে যায় সূত্রে। আর ওটা আমি তোমাদেরকে দেখাই, ওটা তোমাদের বইয়ে মনে হয় দেখানো নেই, দাও বইটা একবার দেখে আসি, অনেকদিন আগে পড়ছি, আমার ভুলে গেছি, দেখানো আছে নাকি। ও, এটা দেখানো নাই, আচ্ছা ধরো আমি দেখাই দিচ্ছি, ওয়েট। এটা আমি দেখছিলাম তোমাদের পরীক্ষায় দিছিল। আচ্ছা, এই যে দেখো, আমরা এখানে পাইছি হচ্ছে আইবি সমান সমান ওই যে প্রথম যে লুপটা ছিল, ওইটাতে যদি তুমি কেভিএল লেখো তাহলে এই সূত্রটা পাইছিলাম আর কি। ওইটাকে আমরা যদি একটু সাজাই টাজাই, সাজাই গুছাই লিখি, তাহলে এরকম কিছু একটা আসবে, প্লাস বিটা প্লাস ওয়ান আর ই, ঠিক আছে। তো আগে আমরা দেখতেছিলাম হচ্ছে আইসি সমান সমান পাইছি হচ্ছে বিটা আইবি, এটা পাইছি। আচ্ছা, এখন আমি আইবি এটা পাইলাম। এখন দেখো এখানে কি হয়, বিটার ভ্যালু বলছি কত, 50 থেকে 200 রেঞ্জে হয় তাই না, জি। মনে পড়ে বলছিলাম। আচ্ছা, তাইলে বিটা আর বিটা প্লাস ওয়ান, ধরো বিটার ভ্যালু হচ্ছে 200, 200 আর 201, এরা কি কাছাকাছি ভ্যালু না। জি মিস।
তাহলে আমি বিটা প্লাস ওয়ানের জায়গায় বিটা লিখতে পারি না? জি মানে মিস। ওই যে আমরা হচ্ছে উপপাদ্য পড়তাম না, তখন অনেক অ্যাজাম্পশন ধরতাম যে আরো চিসের সময় ট্রিগোনোমেট্রি করার সময় হচ্ছে অনেক জিনিসকে হচ্ছে এটা এটার সাথে কম্পেয়ার করে সাইনের ট্যানজেন্ট এটা অনেক ছোট ভ্যালু হবে, সাইন থিটা সমান সমান এই যে থিটা, এটা লিখতাম না? এরকম অনেক কিছু লিখতাম না যে এটা এটা অনেক ছোট হবে, তাইলে এটা আর এটা সমান, ওরকম কিছু জাস্ট হচ্ছে ধরার জন্য ধরছে আর কি, যে বিটা আর বিটা প্লাস ওয়ান ভ্যালু তো অনেক কাছাকাছি। বিটার ভ্যালু 50 হলে বিটা প্লাস ওয়ান কত, 51, তাহলে দুইটার মধ্যে ভ্যারিয়েশন অনেক কম না? তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বিটা প্লাস ওয়ান আর বিটা ইকুয়াল, তাহলে বিটা প্লাস ওয়ানের জায়গায় বসাইতে হচ্ছে বিটা। বুঝছো এটা? বিটা আদি কেন বসাইছি? জি মিস। আচ্ছা, এখন দেখো বিটা প্লাস ওয়ানের বসাইলাম হচ্ছে বিটা, আর আর থেভেনিন যে ভ্যালুটা এটা একটু লক্ষ্য করে দেখো। আর থেভেনিন সব সময় হচ্ছে আর ওয়ান আর আর টুর প্যারালাল কম্বিনেশন না? আর আমরা কি জানি, প্যারালাল কম্বিনেশনে যেই রেজিস্ট্যান্সটা পাই ওইটা ওদের যে দুইটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স তার ভ্যালুর চেয়েও ছোট হয়। এটা আমরা হচ্ছে ছোটকালে ফিজিক্সে পড়ছিলাম না, যখন আমাদেরকে হচ্ছে সার্কিট পড়াইতো, সিরিজ প্যারালাল মনে পড়ে? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আসলে কি, আর টু আর ওয়ান, আর ওয়ান প্লাস আর টু, এটা না? তো এই জি আর মিস। ইকুইভ্যালেন্টের ভ্যালুটা এই ইন্ডিভিজুয়াল আর ওয়ান আর আর টুর চেয়েও ছোট হয়, এটা কি আমরা জানি? জি মিস, জানি আমরা। আচ্ছা, তাহলে এই আর ইকুইভ্যালেন্টটা সবসময় অনেক ছোট একটা ভ্যালু হবে না? এটা কি বুঝতেছো? কি বুঝাইতেছে এখানে? আর সেভেন্টিনের মান R1 আর R2 থেকে ছোট। হ্যাঁ, আর ওয়ান আর আর টু থেকে ছোট, এই কারণে আমি ওকে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতেছি, মানে অ্যাজাম্পশন করতেছি আর কি। একটু আগে বলছিলাম হচ্ছে বিটা আর বিটা প্লাস ওয়ান এই দুইটা হচ্ছে কাছাকাছি ভ্যালু, এজন্য বিটা প্লাস ওয়ানের জায়গায় বিটা বসাইছিলাম। এখন বলতেছি আর থেভেনিনের ভ্যালুটা আর ওয়ান আর আর টুর ইন্ডিভিজুয়াল ভ্যালুর চেয়েও ছোট, তাহলে আমি ওকে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতেছি, মানে ওর ভ্যালুটাকে নেগলেক্ট করতে পারি আর কি ক্যালকুলেশনের খাতিরে। এখন দেখো তাহলে কত আসে, আইবি এর ভ্যালু আসে হচ্ছে ভি থেভেনিন মাইনাস হচ্ছে ভিবিই ডিভাইডেড বাই হচ্ছে বিটা আর ই। আর আমরা কি জানি, আইসি সমান সমান কি বিটা আইবি না? তাহলে এখন কি এই বিটা আর এই বিটা কাটাকাটি চলে যাবে না? জি মিস। তাহলে এখন কি এই ট্রানজিস্টরটা বিটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইলো নাকি হইলো না? আচ্ছা, এই কারণেই আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসে ভি থেভেনিন নিয়ে আসছিলাম আর থেভেনিন, মানে এটা অনেক কাহিনী টাহিনী করে ওকে বিটা ইন্ডিপেন্ডেন্ট বানানো হয়েছে আর কি। যদি কোনো কোয়েশ্চেন এরকম দেখো যে বলছে যে বিটা ইন্ডিপেন্ডেন্ট কোনো সার্কিট ডিজাইন করতে বলছে, তাহলে ভোল্টেজ ডিভাইডার বায়াসের ছবি এঁকে দিবা, আর ভোল্টেজ ডিভাইডার বায়াস রিলেটেড যা কিছু বের করতে বলবো ওইটা ওই সূত্র দিয়ে বার করবা। মানে পরীক্ষায় যদি কিছু চেঞ্জ করে দেয় আর কি, এইটুকু চেঞ্জ আসতে পারে যে অন্য সার্কিট গুলার চেয়ে এটার অ্যাডভান্টেজ এটাই, যে এটা হচ্ছে বিটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ ওর ভ্যালু, ওর ইনপুট কারেন্টের ভ্যালু বিটার উপর ডিপেন্ড করতেছে না, এই কারণে আউটপুটও বিটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে হচ্ছে নেক্সট জিনিসটা দেখে আসো। নেক্সট এর জিনিসগুলা, এই জিনিসগুলা যদি কেউ বুঝে তাহলে এই পরের যে সার্কিট গুলা আছে এগুলা অ্যাটলিস্ট এটার চেয়ে সোজা, এই ভোল্টেজ ডিভাইডার বায়াসের চেয়ে সোজা। আর কেউ যদি মুখস্থ করতে যায় তাহলে আসলে অনেকগুলা কনফিগারেশন, আমি আবার বলতেছি, মুখস্থ করবা নিজের রিস্কে, যদি মুখস্থ করার ক্যাপাবিলিটি খুব বেশি ভালো হয়, কারণ এখানে অনেকগুলা জিনিস আছে, এত কিছু তোমাদের মনে থাকবে নাকি আমি জানি না। তোমরা যদি, অবশ্য থাকতেও পারে, আমি এত আসলে ব্রিলিয়ান্ট না, আমার মনে থাকে না। আচ্ছা দেখো, এর পরের কনফিগারেশনটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। তো এইটারও জিনিস হচ্ছে আগের মতনই, কোনো চেঞ্জ নাই, শুধু হচ্ছে এই ক্যাপাসিটার কে ক্যালকুলেশনের বাইরে বের করে দিবা, করে হচ্ছে তুমি একটু আগে আমরা যেভাবে কেভিএল লিখছিলাম সেম ভাবে হচ্ছে কেভিএল লিখবা। এটাতে যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে বলবা নেক্সট ক্লাসে, তোমাদেরকে এখন
আমি এটা নিজে নিজে পড়তে দিয়ে দিব, কারণ কঠিন জিনিস আমি দেখাই দিছি। প্রত্যেকটা জিনিসের মেন জিনিস হচ্ছে দুইটা কেভিএল লিখলেই ইকুয়েশন সবগুলা চলে আসবে। আর ম্যাথ গুলা দেখবা, যে ইকুয়েশন পারলে ম্যাথে জাস্ট ভ্যালু বসাইলেই চলে আসবে। সবগুলার দেখো ইকুয়েশন সেম। এটা বাসায় দেখবা, এটা ইজি। এর পরেরটা দেখো, এই সবগুলাই সেম, এই সবগুলাই সেম। কোনোটাতেই ক্যাপাসিটরকে, ও শিট, কোনোটাতেই হচ্ছে ক্যাপাসিটরকে ক্যালকুলেশন আনবা না। যত ক্যাপাসিটর আছে সব বাদ। আর তোমাদের কিছু করতে হবে না। আর এই যে লোড লাইনের ম্যাথ তো আমি আগেই বলে দিছি। প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রেই হচ্ছে এরকম গ্রাফ দেওয়া থাকতে পারে। তোমাদের কাজ হচ্ছে আউটপুটের ইকুয়েশনটা লিখবা, কেভিএল লিখে সুন্দর মতো, যেইটার জন্য লোড লাইন ড্র করতে বলছে, মানে লোড লাইন বলতেছি, যেটার জন্য কিউ পয়েন্ট বের করতে বলছে ওটার জন্য বের করবা। আর যদি কোনো কিছু না বলে দেয়, তাহলে হচ্ছে তোমার যেটা মন চায় ওটাকে কিউ পয়েন্ট ধরে বের করতে পারো। গেল। এরপর কি আছে? আচ্ছা, এর পরেরটাও সেম দেখো, এর পরেরটা আরো সোজা। এখানেও ক্যাপাসিটার এগুলা বাদ, জাস্ট দুইটা রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশন আছে। এটা হচ্ছে এমিটার ফলোয়ার কনফিগারেশন। সো প্রত্যেকটা আলাদা আলাদা কনফিগারেশন, সবগুলার ক্ষেত্রে হচ্ছে একই নিয়ম। দুইটা জাস্ট কেভিএল বলতেছি, কেভিএল লিখবা। এই সার্কিটটাকে হচ্ছে এই যে রিড্র করছে আর কি, সুবিধার জন্য, আর কিছুই না। এইখান থেকে হচ্ছে একবার এইখানে একটা কেভিএল লেখছে, একবার এইখানে একটা কেভিএল লেখছে। দুইটা কেভিএল লিখলেই তুমি এই সার্কিট সলভের সবকিছু পেয়ে যাবা। এখানেও একটা ম্যাথ আছে, এটা দেখবা। এর পরের যেটা সেটা হচ্ছে কমন বেজ। কমন বেজও সেম। দেখো, এই সার্কিট দেওয়া থাকবে এরকম একটা, একটা নোডে লিখবা ইকুয়েশন এটা, আর একটা লুপে ইকুয়েশন এটা। এটা ইনপুটের, এটা আউটপুটের। এই প্রত্যেকটার মধ্যেই ক্যাপাসিটার আর ইনপুট বাদ, আর কিছুই নাই। সো দুইটা কেভিএল লিখলে, সলভ করলে, এই যে এখানে জাস্ট আমি যে জিনিসটা বাদ দিতে বলছি ওই জিনিস বাদ দিয়ে ইকুয়েশন এখানে করা আছে, সরি ইকুয়েশন বলতেছি, সার্কিটটা এখানে আঁকা আছে, রিড্র করা আছে এই যে এখানে, এটা। তো এখান থেকে জাস্ট এখানে একটা কেভিএল লেখছে, এখানে একটা কেভিএল লেখছে। এই দুইটা কেভিএল লিখলে, এই যে একটা কেভিএল, একটা কেভিএল, এখান থেকে তুমি সবগুলা ভ্যালু পেয়ে যাবা, যেগুলো তোমার সার্কিট সলভ করার জন্য লাগবে। এরপর কি আছে? ও আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট কয়েকটা ম্যাথ দেখানো আছে। উপরে আমরা যে কনফিগারেশন গুলো পড়লাম, ওগুলা রিলেটেড হচ্ছে ম্যাথ আছে। সো এই ম্যাথ গুলা আমি তোমাদেরকে ওই কনফিগারেশন পড়ানোর সময়ই দেখায় আসছি। এই জিনিস বাদ দিয়ে জাস্ট এতটুকু সলভ করবা। ওই ম্যাথ গুলাই আরেকবার দেখানো আছে। তো তোমাদের কাজ হচ্ছে এগুলা দেখায়, যে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস, যেটা হচ্ছে সবচেয়ে বড়টা ছিল, বিটা ইন্ডিপেন্ডেন্ট। এটা পুরাটা সলভ করে দেখাইছে। এটা এক্সাম্পল দেখতে পারো। এটা একটু আগে যেটা দেখালাম ওটাই। আর কই আছে, আর কিছু আছে? ও, আর লাস্ট হচ্ছে যে সামারি দিয়ে দিছে একটা, যে কয়টা আমরা বায়াস পড়ছি এখানে, আর ওগুলা সবগুলার ইকুয়েশন গুলা পাশে লেখা আছে। তোমাদের এগুলা পড়তে হবে না, এগুলার কোনোটা দরকার নেই। এটা কি? আচ্ছা, এটাও লাগবে না, এগুলা লাগবে না। এগুলা উপরেই আসছে, নিচের গুলার আর দরকার নাই, একই জিনিস। এটা কি? আচ্ছা, এগুলো লাগবে না। তো একই জিনিসই বারবার দিয়ে রাখছে। আচ্ছা, এই নিচের গুলা যদি কারো সলভ করতে মন চায় করতে পারো, একই জিনিসই আছে, একটা ম্যাথ সলভ করে এনাফ। এগুলো লাগবে না। এই মাল্টিপল ব্রিজেটি নেটওয়ার্ক, এটা তোমাদের দরকার নাই। তোমরা হচ্ছে আপাতত এতটুকু পর্যন্ত দেখলেই চলবে তোমাদের। তোমাদের মানে কাজ কাজ চালানোর জন্য এতটুকু এনাফ। এই এতটুকু, এতটুকু পর্যন্ত বললেই হবে, সামারি পর্যন্ত। আমি অলরেডি তোমাদেরকে এটা সলভ করাইছি, এটাও সলভ করাইছি, এটাও সলভ করাইছি। আরো তিনটা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো তোমাদের কাজ হচ্ছে এই জাস্ট দেখা যে কোনো সমস্যা আছে নাকি। এখানে একটা কেভিএল, 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 এখানে একটা কেভিএল। মেন জিনিস হচ্ছে অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে কেভিএল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেভিএল যদি কেউ ভালো মতো কোনো সার্কিটের মধ্যে করতে পারে, তাহলে তার এই সার্কিট সলভ করতে কোনো সমস্যা হবে না। এতক্ষণ যা যা বললাম, ম্যাম শেষ করবেন কখন? হ্যাঁ, শেষ করে দিব, আর একটা জিনিস দেখাই শেষ করে দিব। কারণ তোমাদের আমার আজকে
আজকে তো মসফেট শুরু করতে পারলাম না। আজকে তোমাদেরকে পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়াই দিব একটা, মসফেট পরে পড়াবো তোমাদের। বুধবার পরীক্ষার আগে আমাকে একটু তোমাদের ডিজিটাল পড়ানো শুরু করতে হবে। এই এগুলার মধ্যে কি কোনো প্রবলেম পাইছো? এই যে যেই তিনটা আমি দেখাই দিছি, এই তিনটা যদি কেউ ঠিক মতো বুঝো তাহলে বাকি তিনটা নিজে নিজে দেখলে পারবা। ওই সবগুলা সার্কিটের মধ্যেই আসলে ওই দুইটা পাশে কেভিএল করা ছাড়া আর কিছু নাই। ভোল্টেজ ডিভাইডার বায়াসটাই একটু নতুন ছিল, কারণ ওইটাতে হচ্ছে ভি থেভেনিন আর থেভেনিন বের করে নিতে হইতো। তো ওইটা তো আমি পুরাটা তোমাদের সলভ করে দেখাইছি। এগুলা যেই তিনটা জিনিস সলভ করে দেখাইছি, এগুলোর মধ্যে কি কোনো কিছু বুঝো না এরকম আছে? না আমি এই ইয়ে আর দেখতে হবে আর কি পরে করতে হবে। হ্যাঁ, বুঝি নাই, কি বললা? আবার পড়তে হবে আর কি পড়াটা দেখে না হ্যাঁ, যদি এই মেন জিনিস হচ্ছে তোমাদের ওই কেভিএল করে জিনিসগুলো বার করতে হবে। আর যদি জিনিসপাতি মুখস্থ করো, তখন যদি সার্কিট চিনতে ভুল করো তাহলে ভুল হয়ে যেতে পারে। ওই জন্য আমি বলছি মুখস্থ করতে না। কেউ যদি মুখস্থ করতে চাও তাহলে করতে পারো। এখন আমি একটা অ্যাম্পলিফায়ার দেখাবো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, তারপর ছেড়ে দিবো। দাঁড়াও, একটা মিনিট আমাকে টাইম দাও, আসতেছি। ছেড়ে দিবো, আর 10 মিনিট আছে। আমি এই রুমে গেলাম।